ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটা বিল রয়েছে, ইচাইল বিল। ওই ইচাইল বিলে একটা বট গাছ রয়েছে। ফুলবাড়িয়া উপজেলায় এমন ব্যক্তি নাকি খুঁজে পাওয়া মুশকিল যিনি এই বট গাছ সম্পর্কে জানেন না। ইচাইল বিল ছিল ময়মনসিংহ জেলার সবচাইতে বড় বিল। বর্তমানে বিলের যে অংশ বা আয়তন, এই আয়তনটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলতে এখন নাকি অর্ধেক হয়ে গেছে। চারপাশে বসতি হয়ে গেছে, এই কারণে বিল আকারে ছোট হয়ে গেছে। ইচাইল বিলের ঠিক মাঝখানে এই বট গাছ। কেউ বলে এই গাছের বয়স 300 বছর, আবার কেউ বলে 500 বছর। ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ায় এই বট গাছ নিয়ে নাকি অনেক ভিডিও এবং ঘটনা রয়েছে। অল্প কিছুদিন আগেও কালবেলা নামক একটি পত্রিকা এই বট গাছ নিয়ে একটা নিউজ বের করে। বিল পানিতে ভরে গেলেও এই বট গাছের গোড়া অবধি পানি কিন্তু যায় না। বিল যেহেতু বছরের প্রায় 6 মাস পানিতে ভরে থাকে, এই গাছ বহু বছর আগে কিন্তু মারা যাওয়ার কথা। বট গাছের গোড়ায় যদি দীর্ঘদিন পানি জমে থাকে তাহলে কিন্তু বট গাছ বাঁচার কথা না। কিন্তু এই বট গাছের সাথে এমনটি হয়নি। এই গাছ নিয়ে মানুষের নানান ভৌতিক অভিজ্ঞতা রয়েছে। বিগত 20 বছর আগেও বট গাছের আশেপাশের জমিতে কেউ নাকি ফসল চাষবাস করতো না, জমি পতিত পড়ে থাকতো, গাছের ধারের কাছেও কেউ যেতে চাইতো না। এবার আসি ঘটনায়। যেহেতু অনেক পুরনো গাছ, তাই সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। এক একজন এক এক রকম ভাবে ঘটনা বর্ণনা করে। জিল্লুর রহমান ভাইয়ের পাশের উপজেলা হওয়ার কারণে উনি ছোটবেলা থেকেই শুনে আসছেন ইচাইল বিলের বট গাছের গোড়ায় নাকি কখনো পানি যায় না। তাই অনেক আগ্রহ ওনার ছিল এই বিলের বট গাছ নিয়ে জানার জন্য। ওনাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে ঘটনা সংগ্রহ করতে। আর ওনার নাকি ইচ্ছা ছিল এই বট গাছকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা প্রথম আমাদের সাথে শেয়ার করবেন, কিন্তু তা করতে পারেন নাই। এর কারণ হচ্ছে বট গাছ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে দেখা গেল এক একজন এক এক রকম ভাবে বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। কিন্তু একটা জায়গায় আশার আলো উনি খুঁজে পেলেন। বিশেষ করে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে যখন উনি কথা বললেন, তাদের বলা ইতিহাসগুলো অনেকটাই নাকি একই রকম। এছাড়া এক একজন এক এক রকম ভাবে বলে। এই কথাগুলো একত্র করে ঘটনা আকারে সংগ্রহ করতে ওনার বেশ সময় লেগে যায়। এই মধ্যবর্তী সময়ে উনি অন্যান্য ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছিলেন, সেগুলো আমরা প্রচার করেছি। তো জিল্লুর রহমান ভাই ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া কালাকান্দা গ্রামে জন্ম নেয়া এক সম্ভ্রান্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীর কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন। আর সেই বয়োজ্যেষ্ঠ মুরব্বীর নাম হচ্ছে আরশাদ খাঁ। আমরা তাকে কাকা বলেই সম্বোধন করব। তো এই আরশাদ খাঁ কাকা উনি যেভাবে ইতিহাস তুলে ধরেছেন সেভাবেই আমরা বলার চেষ্টা করব। আরশাদ খাঁর বর্তমান বয়স 100 বছর পেরিয়ে গেছে। উনি পাকিস্তান আমলে জাহাজে করে পবিত্র হজ পালন করেছিলেন। আর ওনার মতো করে আরো কয়েকজন ঘটনা বর্ণনা করেছেন। উনি যেভাবে বর্ণনা করেছেন সেভাবেই আমরা বলি। সময়টা তখন 1920 সাল আনুমানিক সময় আর কি। তখন এদিকে কিন্তু জনবসতি ছিল না বললেই চলে। এদিকটা শুধু বিল আর বিল ছিল। বিলের দক্ষিণ পশ্চিম প্রান্তে ওনাদের বসত ভিটা, অর্থাৎ এই আরশাদ খাঁ কাকাদের বসত ভিটা। এখন তো বাড়িঘর হতে হতে বিলের প্রান্ত 1 মাইল কমে গেছে। বর্ষার সময় বিলে শুধু নাকি পাট চাষ হতো। সারা বছরই বিলে পানি থাকতো। মাছ ধরা, কৃষিকাজ করা এবং যাতায়াতের জন্য বিলে নৌকাই ছিল একমাত্র বাহন। বিলের মধ্যে দক্ষিণ পূর্ব দিকে ছিল সেই বটগাছ। এখন তো আগে সেই বিল নেই। বিল ভরাট হতে হতে বটগাছ দেখে মনে হয় এইটাই বিলের মাঝখান, কিন্তু আগে এমন ছিল না। উনি ছোটবেলা থেকেই এই বটগাছ যেমন দেখেছেন এখনো নাকি ওরকমই উনি দেখছেন। ওনার বাবা বলে গেছে, ওনার দাদা বলে গেছে, দাদার বাবা বলেছেন,
এইভাবেই কিন্তু এই বটগাছের কথাগুলো ওনারা শুনে আসছেন। বিলের ওখানে একটা উঁচু টিলা ছিল, আর বটগাছটা ছিল সেই টিলার উপরে। বিলের পানির পলিমাটি পড়ে পড়ে বিলের গভীরতা কমে গেছে, সেই সাথে টিলাও ছোট হয়ে অনেকটাই সমান্তরাল হয়ে গেছে। মূলত বটগাছটা এই টিলার উপরে থাকার কারণে বটগাছ অবধি পানি ওঠে না। আরশাদ খাঁ কাকার বাড়ি থেকে দক্ষিণ দিকে ছিল পালপাড়া, ওখানে অনেকগুলো হিন্দু পরিবার ছিল। ওই সময়ে ফুলবাড়িয়ার নাম ছিল গোবিন্দগঞ্জ। হিন্দু মুসলিম শুধু ধর্মের এই ভেদাভেদ ছাড়া তাদের মধ্যে অন্য কোনো ভেদাভেদ ছিল না, একে অন্যের সাথে মিলেমিশেই থাকতেন। পালদের বিয়ে শাদী হলে ওনাদেরকে দাওয়াত দিতেন, ওনারা যেতেন। আবার ওনাদের এখানে অনুষ্ঠান হলে তাদেরকে দাওয়াত দিতেন, তারা আসতেন। তবে গ্রামে হিন্দু পরিবার বেশি থাকায় তাদের প্রভাবটাই বেশি ছিল। তবে তাদের অনেকেই এখন আর দেশে নেই। 47-এর দেশভাগের পর ভিটামাটি বিক্রি করে অনেকেই ভারতে চলে গেছে। আরশাদ খাঁ কাকার দাদার নাম ছিল জমশেদ খাঁ, উনি ছিলেন গ্রামের প্রধান। নৌকা আর গরুর গাড়ি ছিল ওই সময় গ্রামের একমাত্র যানবাহন। তবে ওনাদের বেশ কয়েকটা ঘোড়া ছিল। মুক্তাগাছার জমিদার ওনাদের খাজনা নিত, অর্থাৎ এই এলাকা মুক্তাগাছার জমিদারের রাজ্য ছিল। তখন ময়মনসিংহকে বলা হতো জমিদারদের শহর। ময়মনসিংহের আনাচে কানাচে ছিল জমিদার বাড়ি। খুব সুখ শান্তিতে চলছে গ্রামের মানুষের জীবন। একদিন এক জমিদার লোক পাঠায় ওনাদের গ্রামে। পালদের বাড়ির কাছে একটি বাড়ি নির্মাণ করা হয়। কাঠমিস্ত্রিরা বেশ কিছুদিন ধরে এখানে থেকে বাড়িটা তৈরি করেন। কাঠের তৈরি টিনের চালের বাড়ি। তখনকার সময় টিনের চাল আর এখনকার বিল্ডিং বাড়ির প্রায় সমানই বলতে হবে। বাড়ি বলতে যে বিশাল বড় জমিদার বাড়ি বা জমিদার বাড়ির মতো এমনটা না, ছোট একটা বাড়ি, মাত্র 3টা ঘর ছিল সেই বাড়িতে। কাঠের তৈরি, অত্যন্ত সুন্দর ছিল বাড়িটি। কারণ তখনকার সময় বেশিরভাগ বাড়িগুলো বাঁশ, খড়, শনপাতা দিয়ে তৈরি হতো। ওই সময়ে কাঠের তৈরি টিনের চালের বাড়ির দাম কিন্তু অনেক ছিল। তবে গ্রামে এই আরশাদ খাঁ কাকারদের যে বাড়ি, সেখানে একটা টিনের চালের ঘর ছিল ওই সময় আর কি। তো যাই হোক, যে বাড়িটা তৈরি করা হয় সেই বাড়িতে জমিদার বাড়ির এক বাইজিকে থাকতে দেওয়া হয়। বাইজির নাম ছিল কল্পনা রানী। বাইজি ও তার মা থাকতো এই বাড়িতে। প্রায় প্রায় জমিদারের লোক আসতো তাদের বাড়িতে খোঁজ খবর নিতে, খাদ্য সামগ্রী দিয়ে যেতে। তাই গ্রামের কেউ ভয়ে ওদের সাথে কথাবার্তাও পর্যন্ত বলতে চাইতো না। আর ভয়ের থেকে নাকি মানুষ ওদেরকে বেশি ঘৃণাই করত। গ্রামবাসী জমিদার বাড়ির হেরেমখানার মেয়ে ভেবে মনে মনে ঘৃণার চোখে দেখত। কল্পনা বাইজি অনেক সুন্দরী ছিল, আর ওই বাড়িতে প্রচুর গয়নাগাটি থাকা সত্ত্বেও কোনো চোর এমনকি ডাকাতও ওই বাড়িতে ঢোকার চিন্তাও করেনি। কল্পনা বাইজি হিন্দু ছিল, কারণ ওই বাড়িতে একটা ছোট মন্দিরও তৈরি করে দেওয়া হয়েছিল। যেহেতু জমিদারের রাজ্য, আর জমিদার বাড়ি নির্মাণ করে তার খাস বাইজিকে থাকতে দিয়েছে এখানে, এ নিয়ে তো কেউ আর কথা বলতে পারবে না। গ্রামবাসী কিছুদিনের মধ্যেই বুঝতে পারে কল্পনা বাইজি গর্ভবতী। কল্পনা বাইজির একটি পুত্র সন্তান হয়। ছেলেটির নাম দেয় গোপাল। গোপালের চেহারা মায়ের মতো অত্যন্ত সুন্দর, আর সে খুবই সুঠামদেহী, অর্থাৎ তার বয়সে যেমনটা হওয়া দরকার, একজন রোগা লিকলিকে থাকে না কিছু, ওই রকম না, সে তার বয়সে সুঠামদেহী। এই গোপাল সারা গ্রাম ঘুরে বেড়াতো। সে ছিল অত্যন্ত চঞ্চল ও দুষ্টু। দেখতে দেখতে গোপালের বয়স 5 বছরের মতো হয়ে যায়। গোপালের জন্মের পর কল্পনা বাইজি জমিদার বাড়ি চলে যায়, তবে মাঝে মাঝে বাড়িতে আসতো। গোপাল মূলত মানুষ হয়েছে কল্পনা বাইজির মায়ের কাছে, অর্থাৎ তার নানির কাছে। একসময় জমিদারি প্রথার বিলুপ্তি ঘটে। জমিদার তার পরিবারের লোকজন নিয়ে ভারতে চলে যায়। জমিদার বাড়িতে তখনও বেশ কিছু লোক ছিল, ওরা মূলত জমিদারের আত্মীয় স্বজন ছিল।
জমিদারি প্রথা বিলুপ্তির সাথে সাথে দেশে হিন্দু জমিদারদের সাথে জনগণের দাঙ্গা শুরু হয়ে যায়। একদিন বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ রাজবাড়িতে আগুন দেয়। শুরু হয় একে একে জমিদারদের সকলে দেশ ছেড়ে ভারত চলে যাওয়ার যাত্রা। ওনাদের গ্রামের ধনী প্রভাবশালী হিন্দুরাও তখন অনেকেই ভারত চলে যায়। অল্প সময়ের মধ্যে তারা সোনাদানার বিনিময়ে জমি বিক্রি করে দলিল বুঝিয়ে দিয়ে দেশ ত্যাগ করে। তখন কিন্তু জমি এভাবে রেজিস্ট্রি করার সিস্টেম ওভাবে ছিল না। যাদের জমিদার বাড়ি থেকে প্রাপ্ত জমির নথি থাকতো তারা টাকার বা অন্য কোনো কিছুর বিনিময়ে জমির নথি অন্য কারো হাতে তুলে দিয়ে জমি হস্তান্তর করত। যার হাতে জমির এই নথি থাকতো সেই জমির প্রকৃত মালিক। কোনো একদিন জমিদার বাড়ির সকলে দেশ ছেড়ে চলে যায় ভারতে। তাদের সাথে এই কল্পনা বাইজিও ছিল। গোপাল বাড়িতে সে তার নানির সাথে ছিল। জমিদার বাড়ির সবাই যে দেশ ছেড়ে চলে গেছে তখনও কিন্তু গ্রামের মানুষ ওভাবে জানতো না, এমনকি গোপালও জানতো না যে তার মা তাকে ফেলে অনেক দূরে চলে গেছে। কল্পনা বাইজি জমিদার বাড়ির লোকের সাথে ভারতে চলে যাওয়ার খবর শুনে কল্পনার মা অনেক কান্নাকাটি করে এবং ভেঙে পড়ে। যথেষ্ট বয়স হয়েছে তার, সে মারা গেলে এই গোপালকে কে দেখবে? এই গ্রামে তো তাদের কেউ নেই। মায়ের চিরদিনের জন্য চলে যাওয়া কিন্তু শিশু গোপালের মনে কোনো প্রভাব ফেলেনি। গোপাল একবারের জন্য মায়ের জন্য কান্নাকাটিও করেনি। হয়তো বাচ্চা বয়স, অত কিছু বোঝেনি। মা ছাড়া নানির কাছেই তো সে মানুষ হয়েছে, তাই মা কি জিনিস এতটা সে বুঝতো না। গোপালের খাবার সময় হলে নানির কাছে যেত, বাকি সময় মাঠ ঘাট জলে জঙ্গলে ঘুরে বেড়াতো। কল্পনা বাইজির যেহেতু স্বামীকে ওভাবে তার পরিচয় ছিল না বা লোকজন জানতো না, তাই গ্রামের মানুষ গোপালকে অবৈধ সন্তান মনে করে দূর দূর করে তাড়িয়ে দিত। সবাই তাদের ছেলে মেয়েদেরকে কড়া নিষেধ করে রাখত কেউ যেন গোপালের সাথে না মেশে। তবে গ্রামের অনেকেই সহানুভূতি দেখাতো গোপালকে। গোপাল অবৈধ সন্তান হোক আর বৈধ সন্তান হোক, সে তো মানুষ। গ্রামের 8-10টা বাচ্চার মতো সেও তো একটা বাচ্চা, তারও আবেগ আছে, অনুভূতি আছে, তারও অন্যদের সাথে খেলতে মন চায়। অনেকেই গোপালকে ভালোবাসতো, স্নেহ করত, আবার অনেকেই করতো না। যারা করতো না তারা করতো না, আবার যারা করতো তারা তাদের ঘরে নিয়ে কিন্তু গোপালকে খাবার খেতে দিত। গোপাল অত্যন্ত দুষ্টু এবং চঞ্চল হলেও তার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে কথাবার্তায় আভিজাত্য ছিল। সে দুষ্টু চঞ্চল, কিন্তু বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সম্মান দিতে হবে, এটা সে ভালোভাবেই জানতো। এই ব্যাপারটা সবাইকে মুগ্ধ করত, বিশেষ করে যারা গোপালকে স্নেহ করত, ভালোবাসতো। গোপালের এই আচরণগুলো সবাইকে মুগ্ধ করত যে একটা এইরকম পরিবারের একটা সন্তান, যার বাবাকে, এটা নিশ্চিতভাবে বলা যায় না, তার আচার আচরণে এমন আভিজাত্য, এত ভদ্রতা, যদিও সে দুষ্টু, এই বিষয়টাই আসলে তাদেরকে মুগ্ধ করত। এদিকে গ্রামের ধনী প্রভাবশালী হিন্দুদের প্রায় সবাই তখন দেশ ছেড়ে চলে গেছে। যারা বাকি আছে তারাও জাগা জমি বিক্রি করছে চলে যাওয়ার জন্য। 1 বা 2 বছর পর হঠাৎ গ্রামে এক পুরোহিতের আবির্ভাব হয়। উনি কল্পনা বাইজির বাড়িতে এসে হাজির হন সরাসরি। গ্রামে এসে নিজেকে রাজ হেকিমের পরিচয় দেন। তিনি জানান তাকে স্বয়ং জমিদার কলকাতা থেকে এখানে পাঠিয়েছে কল্পনার মা এবং তার ছেলের খোঁজ খবর নিতে। কল্পনা বাইজি খুব শিগগিরই দেশে আসবে এবং সবাইকে নিয়ে আবার কলকাতা চলে যাবে। এসব শুনে বৃদ্ধা কল্পনার মা স্বস্তি পায়। অবশেষে তাদের একটা গতি হলো এই ভেবে। আমরা যে ঘটনাটি শেয়ার করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনার অন্যতম চরিত্র হচ্ছে এই হেকিম। এই হেকিম সম্পর্কে আমরা কিছুটা আপনাদেরকে অবগত করি। পুরোহিত বা হেকিম পরিচয় প্রদানকারী ওই ব্যক্তি ছিল মূলত তন্ত্রবিদ্যায় দীক্ষিত এক সিদ্ধ তান্ত্রিক। তার নাম সাম বা সেম এরকম কিছু একটা ছিল, তবে সে সামো বা সামো নামে পরিচিত ছিল, এমনটাই জানা যায়। যতজনের কাছ থেকে এই বিষয়টা জানতে চেয়েছেন জিলুর রহমান ভাই,
যারা জানেন তারা এমনটাই বলেছেন যে তার নাম সামো বা শামু এরকম হতে পারে, আমরা সামোই বলবো। এখনো লোক মুখে প্রচলিত আছে এই সামো নাকি মৃত্যু ব্যতীত সকল অসাধ্য সাধন করতে পারত, এমনটাই অনেকে বিশ্বাস করত। তো তার গায়ের যে চামড়া এমন ছিল যে অনেক বয়স হয়ে গেলে যেমন চামড়া ঢিলে এবং রুক্ষ শুষ্ক হয়ে যায়, তার চামড়া ছিল এরকম। গ্রামবাসীর কাছে তার বয়স 60-এর মতো মনে হয়েছে, কিন্তু সামোর গায়ের চামড়া দেখলে মনে হতো তার বয়স 150 থেকে 200 বছর হতে পারে। সামো লাল রঙের ধুতি এবং পোশাক পরত, শ্যামলা বর্ণের চিপচিপে দেহ ও মাথা ভর্তি কাঁচা পাকা লম্বা চুল এবং মুখের দাড়ি ও বড় গোঁফ ছিল। তবে সে কিন্তু অত্যন্ত পরিপাটি ছিল, পাগলের মতো নোংরা এলোমেলো ছিল না। সামো গ্রামে আসার সময় তার সাথে একটি বড় ঝোলার মতো ব্যাগ ছিল। সামোর কাছে একটি মৃত মহিষের শিং ছিল, আর সাথে ছিল খুলির কিছুটা অংশ এবং আরো কিছু সরঞ্জাম ছিল যা মূলত কালো জাদুর কাজে ব্যবহার করা হয়। আর এই যে মহিষের শিং খুলি সহ এই শিং দুটো ছিল একদম তেল তেলে চকচকে। সামোর আর একটা অদ্ভুত ব্যাপার ছিল, সেটা হচ্ছে তার চোখ ছিল নাকি অত্যন্ত ভয়ানক রকমের, কেউ তার চোখের দিকে তাকালে নির্ঘাত ভয় পেয়ে যেত। তবে গ্রামে সামোর কথাবার্তা আচরণ ছিল খুবই নম্র এবং ভদ্র। সামো বিশেষ প্রয়োজন হলেও কারোর সাথে কথা বলতে চাইতো না এবং সে একাকী থাকতে পছন্দ করত। তাই মানুষজনকে সে নিজেই এড়িয়ে চলার চেষ্টা করত, আর মানুষজনও তাকে ভয় পেয়ে এড়িয়ে চলত। সামো তো কল্পনা বাইজির বাড়িতে বসবাস শুরু করে। কল্পনা বাইজির মায়ের বয়স 90 বছরের কম হবে না, আর সামোর বয়সও 60-এর মতো। তাই সামো পুরুষ মানুষ হওয়ার পরে ওই বাড়িতে থাকবেন, এটা নিয়ে গ্রামবাসীর কোনো মাথা ব্যথা ছিল না। এখানে একটা ব্যাপার রয়েছে, ওই সময় গ্রামের উচ্চবিত্ত কিছু হিন্দু পরিবার তখনও ছিল, তারাও চলে যাবার জন্য সবকিছু গোছাচ্ছিল। তাদের কিন্তু ধর্মীয় পুরোহিত ছিল, এছাড়াও অন্যান্য হিন্দুদের পাশাপাশি তো মুসলিমও ছিল। অল্প দিনের মধ্যে হিন্দুরা বুঝে ফেলে সামো আসলে কোনো পুরোহিত বা হেকিম নয়। হিন্দুদের কাছে মন্দির অত্যন্ত পবিত্র জায়গা, যেমনটা মুসলিমদের কাছে মসজিদ। সামোকে কখনো কেউ মন্দিরের আশেপাশেও দেখেনি, এমনকি কোনো প্রার্থনায়ও তাকে অংশগ্রহণ করতে দেখেনি। কল্পনা বাইজির বাড়িতেও ছোট একটা মন্দির ছিল। সামো নাকি সবসময় মন্দির এড়িয়ে চলত। সাঁতার না জানা ব্যক্তি যেমন পানিকে ভয় পায়, পানি এড়িয়ে চলে, ঠিক তেমনি এই সামো মন্দির এড়িয়ে চলত। গ্রামের হিন্দুরা বুঝে নেয় সামো আসলে এক তান্ত্রিক। যারা তন্ত্রবিদ্যায় সিদ্ধ হয় তারা আসলে কোনো ধর্মের অনুসারী থাকে না, মানে তাদেরকে ধর্ম পরিত্যাগ করতে হয়, শয়তানকেই তাদের উপাস্য বানাতে হয়। কালো জাদু সকল ধর্মের পরিপন্থী। সোজা কথায় এটা একটা শয়তানি ধর্ম। তন্ত্রবিদ্যা বা কালো জাদু যারাই করবে তারা শয়তানকে উপাস্য হিসেবে মেনে নিতে হবেই। অনেক সুখ ও শান্তিতে ছিল কিন্তু গ্রামের লোকজন। ভূত প্রেত জড়িত বলার মতো ওই রকম কোনো ঘটনা আসলে খুব একটা ঘটতো না। টুকিটাকি কিছু সমস্যা তো হবেই, যেমন রাতে মাছ ধরতে গেলে ওই মেছো জিনের খপ্পরে পড়া, সন্ধ্যায় হাট থেকে ফিরতে দেরি হলে দেখা যাচ্ছে যে কেউ কিছু দেখতো, তারপর ছোট বাচ্চা বা মহিলাদের উপর জিনের আসর, এগুলো তো আসলে খুব কমন বিষয়। এই কারণে এরকম বলার মতো উল্লেখযোগ্য ওই গ্রামে এমন কোনো ঘটনা ওইভাবে ঘটতো না, ঘটলেও সেটা খুব রেয়ার বা অনেকদিন পর পর। সামো প্রায় 5-7 বছর ওই এলাকায় ছিল। সামো আসার পর গ্রামে সর্বপ্রথম একটি সমস্যা দেখা গেল। কোনো কারণ ছাড়া গবাদি পশু, বিশেষ করে গরু ছাগল, রক্ত শূন্যতায় মারা যাচ্ছে। গরু বা ছাগলের সমস্যা দেখা যাওয়ার কয়েকদিন পর মারা যেত, মানে ওদের মধ্যে কিছু সমস্যা দেখা দিত, এর কয়েকদিন পর মারা যেত। নতুন কোনো রোগ এসেছে ভেবে মানুষ কি করবে তো ভেবে পাচ্ছে না। মৃত গরু ছাগল ফেলে দেওয়ার পর মুচি এসে চামড়া ছিলে নেওয়ার পর বোঝা যেত প্রাণীটার শরীরে এক বিন্দু রক্তও নেই। মানুষ যখন বুঝতে পারে এটা আসলে কোনো রোগ নয়, রক্তে খোকো পিশাচ ধীরে ধীরে
পশুর শরীর থেকে রক্ত চুষে খেয়ে ফেলছে। আসলে ততদিনে করার মতো আর কিছুই ছিল না। এই সামু খুব কম খাবার খেত না বললেই চলে। বলা যায় সামু একবারে না খেয়েই বেঁচে থাকতো। সামু প্রায় 3-4 দিনের জন্য বনে চলে যেত। টাঙ্গাইলের সীমান্ত আর ফুলবাড়িয়া কাছাকাছি কিন্তু। আর তখন মধুপুরের শালবন আরো বিস্তৃত ছিল। ফুলবাড়িয়ার কাছেই ছিল মধুপুর শালবন। সামু তার সাধনার জন্য জঙ্গলে চলে গেলে এলাকার মানুষজন সামুকে নিয়ে আলোচনা বা সমালোচনা করত। সামু এলাকায় থাকা অবস্থায় কেউ সামুর ব্যাপারে একে অপরের সাথে কোনো আলোচনা করতো না বা করার সাহসও করতো না। সামুর ব্যবহার অত্যন্ত নম্রভদ্র হলেও সামুর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আবার কারো ছিল না, কারণ তার চোখ অত্যন্ত ভয়ঙ্কর ছিল, যেটা আমরা পূর্বেই বলেছি। সামু আসার পর গোপালের মধ্যে বিরাট এক পরিবর্তন দেখা গেল। সারা গ্রাম ভোরে যে ছেলেটা দস্যি ছেলের মতো ঘুরে বেড়াতো, সেই গোপাল একদম নীরব হয়ে গেছে। যে সারাদিন এলাকা চষে বেড়াতো, সে সারাক্ষণ এই সামুর কাছে বসে থাকে। সামু গোপালকে নিয়েও জঙ্গলে সাধনা করতে যেত মাঝে মাঝে। গোপাল ফিরে এলে তাকে যে কেউ জিজ্ঞেস করবে যে জঙ্গলে গিয়ে সামু কি করে, এমন জিজ্ঞাসা করার সাহসও কারো হয়ে ওঠেনি। যদি গোপাল এই কথা সামুকে বলে দেয় এই ভয়ে যে অমুকে এই প্রশ্নটা করেছে। সামুর ব্যবহার যত নম্র ভদ্র হোক না কেন, সামুর প্রতি এক অজানা প্রবল ভয় ছিল মানুষের। সামু যে কাউকে সরাসরি আঘাত করেছে এরকম না, কিন্তু কেন জানি মানুষ তাকে খুব ভয় পেত তার চোখের দিকে তাকিয়ে। সামু সাধনা করতে শুধু শালবনে যেত বিষয়টা এরকম না। সামু নাকি রাতে কখনো ঘুমাতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামু ঘুমাতো। সামুকে রাতে অনেকেই বিলে মাছ ধরতে গিয়ে বিলের ওই বটগাছের নিচে আসন পেতে বসে থাকতে দেখেছে, কিন্তু একটু কাছে গিয়ে আগ্রহ করে যে কেউ দেখবে সে কি করে, এই সাহসটা কিন্তু কেউ করেনি। সামু যেহেতু রাজ হেকিমের পরিচয় দিয়েছিল, গ্রামের প্রথম দিকে জিন ঘড়িতে সমস্যা হলে সামুর কাছে মানুষজন আসে। বারবার অনুরোধ করার পরও সামু বলতো যে আমি এসব কাজ জানি না, অন্য কারো কাছে যাও। মানুষ একেবারে নাছোড়বান্দা হয়ে তাকে ধরলে সামু বলতো আচ্ছা যাও, আমি দেখবো না, বাড়িতে চলে যাও, সমস্যা ঠিক হয়ে যাবে। আশ্চর্যজনক ভাবে সামুর এই কথা বলাতেই নাকি সমস্যা ঠিক হয়ে যেত। কোনো রোগীকে কখনো সামুর কাছে আনার দরকারই পড়েনি। কেউ সামুকে অনুনয় করে রাজি করাতে পারলে শুধু সামু এই কথাই বলে দেবো আমি দেখবো না, বাড়ি চলে যাও, সমস্যা ঠিক হয়ে যাবে, ব্যাস কাজ হয়ে গেছে। সামুর এই গুণ জানাজানি হয়ে গেলে দূরের এলাকা থেকেও মানুষ আসতো সামুর কাছে। তবে সামু কারো কাছ থেকে কাজের বিনিময়ে খাবার বা টাকা কোনো কিছুই নিত না। মূলত উপকারভোগী এই মানুষেরাই সামুকে সাপোর্ট করত গ্রামে থাকার জন্য। সামু থাকলে তাদের উপকার হবে। তবে সামু গ্রাম ছেড়ে চলে যাক কিংবা সামুর গ্রামে থাকা নিয়ে কোনো বিতর্ক বা অভিযোগ প্রকাশ্যে যে কেউ করবে এমন সাহস তো কারোরই হয়নি। কল্পনা বাইজির বাড়ির এদিক দিয়ে মানুষের যাতায়াত খুবই কম ছিল। একসময় মানুষ এই রাস্তা দিয়ে চলাচল বন্ধই করে দেয়। বিশেষ করে গ্রামের কেউ রাতে এই রাস্তা দিয়ে তো দূরের কথা, কল্পনা বাইজির বাড়ির আশেপাশেও যেত না। সবচেয়ে বড় কথা, বাইজির বাড়িটা এমন একটা জায়গা ছিল মানুষের সেখানে যাওয়ার আসলে ওভাবে কোনো প্রয়োজনই হতো না। কল্পনা বাইজির বাড়ির আশেপাশে রাতে আগুন চলাচল করতে দেখেছে অনেকেই, এবং ভয়ানক দানব আকৃতির প্রাণী চলাচলও করতে দেখেছে, আর ভয়ঙ্কর আওয়াজ নাকি ভেসে আসতো। অথচ এর আগে এমন কোনো ঘটনা এই গ্রামে ঘটেনি। আরেকটা ব্যাপার ছিল, কল্পনা বাইজির বাড়ির গাছগুলোতে প্রচুর পরিমাণ কাক কোথা থেকে এসে যেন জমা হয়। সকাল সন্ধ্যায় প্রচুর কাক সেখানে কা কা করত। এত পরিমাণে কাক ছিল যে আশেপাশের গ্রামের মানুষ ওনাদের এই গ্রামের নাম বিকৃত করে বলতো কাউয়া গাউ। তবে কাকগুলো নাকি কখনো মাটিতেই নামতো না, গাছেই বসে থাকতো আর উড়াউড়ি করতো। ওখানে থাকা হিন্দু পরিবারগুলো সবকিছুই মোটামুটি জেনে গিয়েছিল। তাদের পুরোহিত তাদেরকে সতর্ক করে দিয়েছিল, এমনকি এসব ব্যাপারে কানাঘুষা করতেও নিষেধ করে দিয়েছিল। সামু মূলত এক পিশাচ সিদ্ধ মহাতান্ত্রিক। অনেক শক্তিশালী পিশাচ জিন তার গোলাম। জিনেরা পর্যন্ত সামুকে ভয় পায় এবং সামু থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। সামু তন্ত্রবিদ্যায় এত দূরে চলে গেছে যে সে এখন নিজের আত্মা বদল করতে নাকি এই গ্রামে এসেছে।
এই কাজের জন্য সামুর একজন বালেগ অবৈধ ছেলে সন্তান লাগবে, যার ভেতর সামু নাকি নিজের আত্মা প্রবেশ করাবে। আর এই কাজের জন্যই সামুর প্রয়োজন গোপালকে। গোপাল এখনো নাবালক, তাই সামু অপেক্ষা করছে গোপাল সাবালক কবে হবে সেই পর্যন্ত। সামু তার কাজ শেষ করে নিজে নিজেই চলে যাবে এই গ্রাম থেকে। সামুকে আটকানোর মতো কোনো পুরোহিত বা তান্ত্রিক নাকি ওই পুরোহিতদের জানা মতে নাই। থাকতে পারে পৃথিবীর কোনো আনাচে কানাচে, কিন্তু সামুকে আটকানোর মতো বিদ্যা তাদের তো জানা নাই। তাদের ওস্তাদেরও ওস্তাদ, তারাও এই বিষয়টা জানবে না, এমনটাই জানিয়েছিলেন। এই জন্যই পুরোহিতের কথা মতো হিন্দু পরিবারগুলো কেউই সামুকে ঘাটাতো না। এই কথাগুলো যখন মুসলিমদের মধ্যেও ছড়িয়ে পড়ে, তারাও সামুকে ঘাটাতো না। সামুর পিশাচ জিনেরা গ্রামের মানুষের গৃহপালিত পশুর রক্ত খেয়ে ফেলেছে। সামু কত বড় তান্ত্রিক অনুমান করা যায় এর থেকেই, যে সামুর নাম শুনলেই, সামু যদি শুধু বলে যে ঠিক আছে সমস্যা ঠিক হয়ে যাবে, ওই জিনেরা পালিয়ে চলে যায়, এমনি এমনি ঠিক হয়ে যায়। তবে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে হিন্দু পুরোহিতরা কিন্তু গ্রামের মানুষদেরকে সতর্ক করে দিয়েছিল যে বাচ্চাদেরকে যেন সামুর থেকে দূরে রাখা হয়, সামুর চোখের আড়ালে যেন বাচ্চারা থাকে। সামু তন্ত্রবিদ্যায় এত দূরে পৌঁছেছে যে তার কাছে গেলে তন্ত্রের প্রভাবে কেউ নাকি প্রশ্নই করতে পারে না। বিলেটও পাট চাষ হতো, খেতে কাজ করতে গিয়ে মানুষ বিশ্রাম নিতে বটগাছের নিচে ছায়ে বসতো। খাবার খাওয়া, পানি পান করা, এই কাজগুলোর জন্য ছায়ে বসতো, আর বিশ্রাম তো ছিলই। বটগাছের নিচে আসন পেতে সামুকে দেখতে পেয়েছে অনেকেই। বিল আর বটগাছ লোকালয় থেকে খুব বেশি দূরে ছিল না। হঠাৎ বটগাছের নিচের পরিবেশ কেমন যেন পরিবর্তন হয়ে যায়। আধা খাওয়া প্রচুর পরিমাণ মাছ পড়ে থাকে, তারপর ছাই, এমনকি মানুষের পোড়া হাড়ও পড়ে থাকতে দেখতো সেখানে। যখন এগুলো দেখা যাওয়া শুরু করলো, এরপর ওই বটগাছের কাছে আর কেউ যেত না। সামু রাতে কোথায় থাকতো, কি করতো, এসব কেউ বলতে পারতো না। সামু যে প্রতিদিন রাতে বটগাছের নিচে বসতো, ব্যাপারটাও এরকম না, মাঝে মাঝে বসতো। সামু গ্রামে আসার বছর দেড়েক পর কল্পনা বাইজির মায়ের মৃত্যু হয়। তাকে যথারীতি হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সৎকার করা হয়। গ্রামবাসীর চিন্তা ছিল এবার গোপাল তো একেবারে একা হয়ে গেল, কিন্তু এসব প্রভাব গোপাল বুঝতেই পারেনি। তখন এই সাময়িক গোপালের সব কিছু হয়ে গেছে। এদিকে গোপালের বয়স 10 বা 12 বছরের মতো হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক বিচ্ছিন্ন ছোট বড় ঘটনা ঘটে, এগুলো আসলে বলার মতো এরকম না। এক শীতের রাতের ঘটনা, গভীর ঘুমে আচ্ছন্ন গ্রামবাসী। বজ্রপাতের মতো বিকট ভয়ঙ্কর শব্দে চারপাশের সকলের ঘুম ভেঙে যায়। শব্দটা কিন্তু বজ্রপাতের ছিল না, বজ্রপাতের মতো ছিল। শব্দের তীব্রতা বোঝাতে আমরা বজ্রপাতের শব্দের সাথে তুলনা করলাম আর কি। বন্য জন্তুর গোঙানির মতো একরকম শব্দ ছিল এটা। গ্রামের প্রায় সকলেই শব্দ শুনে ঘর থেকে বাইরে বের হয়ে গেছে। সবাই এদিক সেদিক খুঁজতে থাকে এই শব্দের উৎস। গ্রামবাসী লক্ষ্য করে বিলের মধ্যে বটগাছের ওই দিকে জ্বলন্ত আগুনের মতো বেশ অনেকগুলো অবয়ব ওই বটগাছের ওখানে কিছু একটা ঘিরে রয়েছে। দূর থেকে অবশ্য আগুনের মতোই মনে হচ্ছিল, কাছে গেলে মনে হয়েছিল যে এইগুলো মানুষের মতো অবয়ব। তবে এই আগুনগুলো কিন্তু ছোটাছুটি করছে না বা নড়াচড়া করছে না, জায়গা বদল করছে না, এমনটা মানে একদম ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে। লোকালয় থেকে বিলের বটগাছ আনুমানিক 1 কিলোমিটার দূরে ছিল। তখন গাড়ি বা যানবাহন এসবের আসলে ওইখানে দেখা মেলাটাই দুষ্কর ছিল, বিশেষ করে বটগাছের ওই পর্যন্ত যাওয়া বা এই কাজে আর কি। এমনি অন্য সাইডে ছিল, ঘোড়ার গাড়ি ছিল, গরুর গাড়ি ছিল, এরকম যানবাহন তো থাকবেই। ওই রাতে আশেপাশের সকল গ্রামের লোকজন এই শব্দ শুনে মশাল জ্বালিয়ে ওই বটগাছের দিকে অগ্রসর হচ্ছে। শত শত মানুষ বললে ভুল হবে, 1000 খানেক বা তারও বেশিই হবে। এত মানুষ দেখে গ্রামবাসীও আসলে তাদের সাথে যোগ দিয়েও বটগাছের নিচে আসে, যে এত মানুষ কোত্থেকে আসে। তখন কারোর মধ্যে আর ভয় ছিল না, সামুকে নিয়ে যে কেউ ভয় করবে এই ভয়টা কারোর মধ্যে আর ছিল না।
সবাই বটগাছের নিচে যাওয়ার পর যে দৃশ্য দেখে তা আসলে ভয়ঙ্কর আর হৃদয় বিদারকও বটে। সামু একটা গোল বৃত্তের মধ্যে চোখ বন্ধ করে বসে আছে, আর সেই বৃত্তটা আঁকা ছিল তাজা রক্ত দিয়ে। একটা 10-11 বছর বয়সের মেয়ের গলা কাটা লাশ, আর লাশের পাশে পড়ে আছে চকচকে ধারালো একটা রামদা। পাশেই আর একটা ছেলের মাথা বিচ্ছিন্ন শরীর। মাথাটা খুঁজে পাওয়া গেল এক ক্ষেতের মধ্যে। তবে এই ছেলের মাথাটা দেখে মনে হচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে কাটা হয়নি। কেউ তার শরীর থেকে মাথাটা টেনে ছিঁড়ে আলাদা করেছে। আর এই ছেলে আর কেউ না, ছেলেটা ছিল গোপাল। গোপালকে মানুষ তার জন্ম পরিচয়ের কারণে অনেকেই পছন্দ করতো না, কিন্তু তার আচরণের যে আভিজাত্য, অন্যদের সাথে কথা বলার যে ধরন, এতে করে যারা তাকে পছন্দ করতো না তারাও কিন্তু একটা সময় গোপালকে ভালোবেসে ফেলেছিল। গোপালের এই লাশ দেখে বিক্ষুব্ধ জনতা সামুর উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি মশাল দিয়ে অনেকক্ষণ ধরে বেধড়ক পেটাতে থাকে। একটা পর্যায়ে সামুর জ্ঞান চলে যায়। যখন হুঁশ ফেরে তখন তো সামু দেখে তার মাথা ফেটে রক্ত মাটিতে ঝরছে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। গ্রাম প্রধানের আদেশ অনুযায়ী সামুকে বেঁধে ফেলা হলো। কত হাজার মানুষ এসেছে তার কোনো হিসাব নেই। সকলের মনে ক্ষোভ। সামুকে 100 বার হত্যা করলেও তাদের ক্ষোভ মিটবে কিনা সন্দেহ। গ্রাম প্রধান আদেশ করেন এই মেয়েটির পরিচয় খুঁজে বের করার। আগত সকল জনতা মেয়েটিকে দেখার পরও পরিচয় শনাক্ত করতে পারছিল না। আসলে বেশিরভাগ মানুষ ওই মৃত মেয়েটার মুখ ভয়েই দেখতে চাচ্ছিল না। এত বিভৎস ছিল ওই দিন ওই জায়গার পরিবেশ। সবাই ইচ্ছে করেই মৃতদেহের দিকে নজর দিচ্ছে না, ভয় পাবে বলে, আর কখন কি হয়ে যায়। মূলত মেয়েটা ছিল 2 গ্রাম পরের এক গ্রামের মুসলিম ঘরের কন্যা। ওই রাতে মেয়েটার বাবা দাদা সহ এমনকি বাড়ির অন্যান্য যে লোকজন ছিল তারাও ওইখানে এসেছিলেন। মূলত তারা পরবর্তীতে এসেছিলেন, মানে একটু দেরিতে এসেছিলেন, যার কারণে ওই মেয়েটার ডেড বডি শনাক্ত করতে বেশ দেরি হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর এলাকাবাসী এত উত্তেজিত হয়েছিল যে তারা ওই মুহূর্তে সামুকে জীবন্ত পুড়িয়ে ফেলতে উদ্যত হয়। গ্রাম প্রধান আর সকলকে থামিয়ে রাখতে পারেননি। উপায় আসলে অন্য কিছু ছিলও না। এত বড় ঘটনার পর একজন মানুষ হাজার হাজার মানুষকে থামাতে পারার আসলে কথাও না। গ্রামবাসী সামুকে হাত পা বেঁধে তার সকল সরঞ্জাম সহ চিতা বানিয়ে সেখানে সামুকে তুলে ফেলে। মানে চিতা বানিয়ে এবার চিতায় আগুন ধরিয়ে দেবে, সামুকে জীবন্ত পুড়িয়ে মারবে। সামু মৃত্যুর আগে গ্রাম প্রধানের পা ধরে একটু সময় চেয়েছিল। মেরে ফেলার আগে তাকে যেন একটু সময় দেওয়া হয়। গোপালের হাতের বাহুতে মাংসপেশির ভেতরে তাবিজে ভরে রাখা কিছু জিনিস রয়েছে। হাত কেটে তাবিজ বের করতে হবে এবং এই তাবিজগুলো নষ্ট করতে হবে। তা না হলে সামু মারা গেলেও তার তন্ত্র জীবিত থেকে যাবে। আর গোপালকে ছোটবেলা থেকেই এভাবেই সামু প্রস্তুত করেছে। মানুষজন তো এই বিষয়গুলো জানতো না, শুধু জানতো যে সামু ওই বাড়িতে থাকে। গোপালের আচার আচরণের পরিবর্তন হয়েছে। আবার গোপাল কখনো কখনো সামুর সাথে জঙ্গলে চলে গেছে। গ্রাম প্রধান জমশেদ খা আরো কয়েকজন বিশিষ্ট জনের সহযোগিতায় গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। গ্রামবাসীকে জানান সামুকে সকলের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে এখন না, কাল দিনের বেলায়। তোমরা আগে এই মেয়েটির লাশ তার বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো, আর গোপালের লাশ দাহ করার ব্যবস্থা করো। সামুকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। সকাল পর্যন্ত সামুকে বাইজি বাড়ির মন্দিরে বন্দি করে রাখা হবে এবং লোকজন মন্দিরের বাইরে পাহারা দেবে, এমনটা সিদ্ধান্ত হলো। সামু মন্দিরে বন্দি থাকতে চাইল না। বলল যে অন্য জায়গা বন্দি করো, মন্দিরে আমাকে রেখো না। তবে সে যেটা না বলছে, লোকজনের কিন্তু ওইটা করতেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যা তোর কথা শুনবো না রে, এত বড় অপরাধ তুই করছিস, এরপরও আবার তোর অনুরোধ শুনবো? অসম্ভব। যথারীতি মন্দিরের ভেতরে সামুকে হাত পা বাঁধা অবস্থায় বন্দি করা হলো। উঠোনে মন্দিরের চতুর্দিকে কয়েকশো মানুষ পাহারায় বসে থাকে। ওইদিকে গোপালকে দাহ করার আগে গোপালের 2 হাতের বাহুর মাংসপেশিতে সত্যি সত্যি লম্বা কাটা সেলাইয়ের দাগ দেখা গেল। গ্রামবাসীর জানা মতে গোপাল জীবনে কখনো এমন কোনো আঘাত পাই নাই। এটা কোনো আঘাতের দাগ না, আর দাগটা ছিল বেশ পুরাতন।
গ্রামের পুরোহিত মাংসপেশি কেটে দুটি ধাতুর তৈরি লম্বা তাবিজ বের করে এবং সামুর কথাই সঠিক প্রমাণিত হয়। পুরোহিত তাবিজ দুটো হাতে নিয়ে গ্রাম প্রধান ও বিশিষ্ট কয়েকজনকে নিয়ে মন্দিরে যায় সামুকে জিজ্ঞাসাবাদ করতে। সামুর সকল কৃতকর্মের স্বীকারোক্তি আদায় করতে হবে গ্রামবাসীর সামনে। সামু সব স্বীকারও করে। তখন সামুর অবস্থা ছিল একদম মৃতপ্রায়। গ্রামবাসীর গণপিটুনিতে মারা যাওয়ার মতো অবস্থা ছিল সামুর। সামু ঘটনায় উল্লেখিত সকল কিছু স্বীকার করে। সামু জানায় সরাসরি ইবলিসের সহকারী একজন জিনের সাধনা করেই নাকি সামু সিদ্ধ হয়েছে। আত্মা বদল করার জন্যই সেই জিনের কথা মতো একজন অবৈধ সন্তান, যে ছেলে সন্তান হবে, তার সন্ধান পেয়ে এই সামু এখানে এসেছে। সামু আগে বৌদ্ধ পাহাড়ে 20 বছর সাধনা করে সিদ্ধি লাভ করেছে। এই যজ্ঞের আগে একজন কুমারী মেয়ের বলি দরকার ছিল, তো উনি সবকিছু সংগ্রহ করে অমাবস্যায় যজ্ঞের আয়োজন করে, বলি দিয়ে যজ্ঞ শুরু করে। আর যেই শয়তানের অনুসারী জিনকে সে উপাসনা করত তাকে সে সূর্য দেবতা বলে। তো সেই সূর্য দেবতা হাজির হয়। সূর্য দেবতা হাজির হওয়ার পর মন খারাপ করার মতো একটা তথ্য সামুকে দেয়। সেটা হচ্ছে এই মেয়েটা বিবাহিত না হলেও সে কুমারী ছিল না, আর এই বলিটাও ওভাবে কাজ করলো না, এমনটাই জানা গেল। এদিকে আগে থেকেই এই সামু তার তন্ত্র জ্ঞান নাকি গোপালের মধ্যে প্রবেশ করিয়েছে, যাতে করে এই যজ্ঞ শেষ হলে গোপালের ভেতরে তার আত্মাটাকে ট্রান্সফার করবে, আত্মার বদল হবে। যেহেতু আগে থেকেই তার তন্ত্রজ্ঞান গোপালের মধ্যে ট্রান্সফার করেছে, তাই আত্মা বদল হওয়ার পর আর কোনো জ্ঞান ঘটিত সমস্যা হওয়ার কথা নয়। যজ্ঞের মধ্যে কোনো ভুল বা এদিক সেদিক হলে এই সামুকে আর গোপালকে কিন্তু মেরে ফেলা হতে পারে, এমনটা কিন্তু সামু জানতো। সূর্য দেবতা এই বলি গ্রহণ করলো না, কারণ এই মেয়েটা কুমারী ছিল না। বলি গ্রহণ না করে এই সামু এবং গোপালকে মেরে ফেলার চেষ্টা করে। আর এই যজ্ঞের কিন্তু শর্ত নাকি এটাই, গোপাল আর সামু সুরক্ষা বলয়ের ভিতর ছিলেন, তাই কোনো মতেই ওই সূর্য দেবতা তাদেরকে স্পর্শ করতে সক্ষম হচ্ছিল না। ওই ভয়ঙ্কর যে পিশাচ শয়তানের অনুসারী, সে অনেক চেষ্টা করছিল, সে ওভাবে সক্ষম হচ্ছিল না। কিন্তু গোপাল ছোট মানুষ, সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে ওই বলয়ের বাইরে বের হয়ে যায়। তাই গোপালকে ধরে মাথাটা এক টানে ছিঁড়ে ফেলে, আর এভাবেই গোপাল মারা যায়। শুধু তাই না, ওই রাত্রে নাকি এই সামুর অনেক দুর্ধর্ষ শক্তিশালী পিশাচ জিনদেরকেও ওই জিনটা হত্যা করে ফেলেছিল মুহূর্তের মধ্যে। এরপর লোকজন সামুকে থামিয়ে গোপালের তাবিজ সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে। সামু তাবিজ নষ্ট করার পদ্ধতি বলে দেয়, এক বিশেষ পদ্ধতি। আসলে সঙ্গত কারণে সেটা উল্লেখ করা যাচ্ছে না। মন্দিরে সামুকে পুনরায় আটক রেখে বাইরে পাহারা নিযুক্ত করা হয়, আর গোপালকে দাহ করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সেদিন কোনো পাহারার আসলে প্রয়োজনও ছিল না। বাড়ির উঠোনে হাজার হাজার মানুষ। সামু তাবিজ নষ্ট করার যে পদ্ধতি বলেছে, পুরোহিত সেটা করতে রাজি হয় না। এতে নাকি এই পুরোহিত শয়তানের গোলাম হয়ে যাবে, বাকি জীবন তাকে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। খুবই বিপজ্জনক কাজ এটি। অন্য কেউ তাবিজ নষ্ট করতেও রাজি হয় না। কে করবে এটা? গ্রাম প্রধান জানান, চিতায় গোপালের সাথেই তাবিজটা পুড়িয়ে ফেললে কেমন হয়। পুরোহিত জানান, এতে কিন্তু এই জাদু নষ্ট হবে না। সবশেষে পুরোহিত সকলকে দূরে চলে যেতে বলে বটগাছের নিচে গভীর গর্ত করে তাবিজ দুটো পুঁতে দেন এবং সকলকে ডাক দিয়ে গোপালকে দাহ করে গ্রামে চলে আসেন। গোপালকে কিন্তু দাহ করা হয়েছিল ওই বটগাছের নিচেই, অর্থাৎ গোপালকে যেখানে মেরে ফেলা হয়েছিল। গোপালের বিভৎস দেহ কেউ এলাকায় নিতে চায়নি। যা হয়েছে এখানেই তো শেষ হয়ে যাক চিরতরে। ঘটনার এখানে নাকি একটা বিতর্ক রয়েছে। কেউ কেউ বলে তাবিজ মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, আবার কেউ কেউ বলে তাবিজ গোপালের সাথে দাহ করা হয়েছিল। তবে যেটাই হয়েছিল, তাবিজ কিন্তু এই বটগাছের আশেপাশেই ছিল, আর এই তাবিজ কিন্তু নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নষ্ট করা হয়নি।
সব কাজ শেষ করে গ্রামে ফেরা হলো। রাতে আর কেউ বাড়ি ফিরে যায়নি, বরং লোকজন আরো বেড়েছে। মানে কেউ তো আর বাড়িতে যায় না। অনেক সময় দেখা যায় রাতে কোনো ঘটনা ঘটলে লোকজন আসে, দেখে, আবার চলে যায়, কিন্তু ওই রাতে কেউ বাড়িতে ফিরে যায় নাই, বরং নতুন নতুন লোক আরো আসছিল। কিছুক্ষণ পরেই সকাল হলে মানুষের ভিড়ে মন্দিরের দরজা খোলা হলো। সামুকে বের করা হবে, প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। প্রকাশ্যে হাজার হাজার মানুষ দেখবে সামুর কি বিচার করা হয়। মন্দিরের দরজা খোলা হলো, কিন্তু সবাই তো তাজ্জব বনে গেল। সেখানে সামু ছিল না, এমনকি সামুর চিহ্ন পর্যন্ত নেই। মন্দিরের কোনো বেড়া, মন্দিরের কোনো টিনের চাল, কোনো কিছু কিন্তু ভাঙা ছিল না। এমনকি মাটিতে গর্ত খুঁড়ে যে পালিয়ে যাবে তারও কোনো চিহ্ন ছিল না। মন্দিরের বাইরে শত শত মানুষের পাহারা এবং মন্দিরে মাত্র একটি রাস্তা। জনতার গণপিটুনিতে মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে মৃতপ্রায় এই সামু। সে দৌড়ে কোথাও চলে যাবে, এটা তো অসম্ভব। সে গায়েব হয়ে গেছে। সামুর শারীরিক অবস্থা এমন ছিল যে সামুকে যদি ছেড়েও দেওয়া হয় সে যেতে পারবে না। অনেকটা সময় কারো মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছে না এই দৃশ্য দেখে। সামু যে কত বড় তান্ত্রিক এবার বুঝ হলো মানুষের। ওই দিন সারাদিন ওই এলাকায় ঈদের জামাতের মতো মানুষের ভিড় হয়েছিল। এখানে একটা বিতর্ক নাকি রয়েছে। কেউ কেউ বলে সামু তন্ত্র বলে অদৃশ্য হয়ে পালিয়ে গেছে, আবার কেউ কেউ বলে সামু মানুষ ছিল না, কোনো শক্তিশালী পিশাচ প্রকৃতির জাদুকর জিন ছিল, তাই গায়েবী হয়ে পালিয়ে গেছে। তবে সেটা যাই হোক, সামু কিন্তু সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল, এটা নিশ্চিত। এই বিষয়ে সবাই একমত। যারা যারা সামুর উপর হাত তুলেছিল, অর্থাৎ তাকে আঘাত করেছিল, সামুকে বেঁধেছিল, তারা সবাই মনে মনে অজানা আতঙ্কে রয়েছে, না জানি কার সাথে কি হয়ে যায়। সারাদিন বিক্ষুব্ধ জনতা এই বাইজির বাড়ি ভাঙচুর করেছে, এমনকি অগ্নিসংযোগ করতেও চেয়েছে। কল্পনা বাইজি ও তার মা এবং গোপাল কেউই তো জীবিত নাই, তবুও মানুষের মনে প্রচন্ড আক্রোশ ছিল। এই বাড়িতে সামুকে থাকতে দিয়েছে বলেই গ্রামে আজ এত বড় বিপদ নেমে এসেছে। তাজা দুইটা প্রাণ চলে গেল এই সামুর কারণে। গ্রাম প্রধান ওদেরকে থামাতেই সারাদিন ব্যয় করেছে, কিন্তু দিন শেষে রাতে বিক্ষুব্ধ জনতা অগ্নি সংযোগ করে বাড়ি পুড়িয়ে ফেলে। অবশিষ্ট ছিল ওই ছোট্ট মন্দির। ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে এই চিন্তা করে কেউই মন্দিরে স্পর্শ পর্যন্ত করেনি। মন্দির তো আর কোনো অপরাধ করেনি, তাই মন্দিরে কেউ হাত দেয়নি। বাড়ির পোড়া কাঠ, চালের টিন, আধা পোড়া কিছু আসবাবপত্র কয়েক বছর নাকি বাড়ির এই উঠোনেই পড়েছিল, কেউ ভয়ে কিছু নেয়নি। অনেক বছরে একটু একটু করে এসব জিনিসপত্র হয়তো কেউ কুড়িয়ে নিয়ে গেছে বা মাটির সাথে পচে মিশে গেছে। এসব এক সময় বিলীনই হয়ে যায় বলতে হবে। মন্দিরের চিহ্ন ছাড়া একটা সময় আসলে সবকিছু বিলীন হয়ে যায়। এই গ্রামে যে জমিদারের এক বাইজি থাকতো আর তার বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেছে, এটা আসলে বোঝার আর উপায় থাকে না। সময়ের সাথে এমনটাই হয়ে যায়। মন্দিরটাও আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, সময়ের সাথে সাথে সেটাও একদম মিশে যায়। সেই থেকে সবকিছু তো নিশ্চিহ্ন হয়েই গেল। এরপর নতুন নতুন আইন কানুন চালু হয় দেশে। এসব যে জমিগুলো আছে নতুন করে মালিকদের কাছে হস্তান্তরিত হয়। বর্তমানে কোন জায়গায় আসলে বাইজি বাড়ি ছিল তা হয়তো বা কেউই বলতে পারবে না। এই ঘটনার এক যুগেরও বেশি সময় পরেও মানুষ ভুলেও ওই বাইজি বাড়ির ওদিকে যেত না। জায়গাটা মানুষের কাছে একটা জীবন্ত শ্মশানের মতো ছিল। যারা যারা ওই রাতে সামুকে মারধর করেছে, সামুকে বেঁধেছে, তারা কিন্তু বাকি জীবনকেও সন্ধ্যার পরে একা বের হয়নি। অনেকে নাকি 5-6টি করে তাবিজও শরীরে বেঁধে রাখত। আতঙ্ক বেড়েছিল জমশেদ খাঁর মৃত্যুর পর। জমশেদ খাঁ এক রাতে অন্য গ্রাম থেকে সালিশ শেষ করে রাতে বাড়িতে ফিরবেন। তাকে এগিয়ে দিতে চাইলে উনি বলেন যে উনি নাকি একাই যেতে পারবেন। জমশেদ খাঁর একটা হারিকেন ছিল, তখন তো এরকম টর্চ লাইট, ব্যাটারি এগুলোর ব্যবহার ছিল না। হারিকেন এখনকার বিদ্যুতের মতো বা ভালো মানের একটা চার্জার লাইটের মতো বিলাসিতার বস্তু ছিল। সবাই ওই মশালের মতো জিনিস ব্যবহার করত, কুপি বা ল্যাম্পও ব্যবহার করত। সবার সাধ্যে কিন্তু হারিকেন কেনা সম্ভব ছিল না। মশাল আর কুপি বাতি ছিল গ্রামের মানুষের আলোর উৎস।
সকালে বিলের পূর্ব দিকে একটা ক্ষেতে পানিতে ভেসে থাকতে দেখা যায় জমশেদ খাঁর লাশ। জমশেদ খাঁর হারিকেন নাকি তখনও জ্বলছিল, আর হারিকেনের সাথে ছিল তার একটা লাঠি। জমশেদ খাঁর কিন্তু কোনো শত্রু ছিল না, আর শত্রু থাকলেও তাকে মেরে ফেলবে এমন শত্রুতা কারোর সাথে ছিল না। শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যে ভেঙে গেছে এমনও কিন্তু মনে হয়নি। গ্রামের মানুষ বিশ্বাস করে নেয় সামুর জিনেরা বা সামুতন্ত্র বলে এই কাজ করেছে। জমশেদ খাঁর মৃত্যু এই পরিবারে একটা সাধারণ মৃত্যু বলেই মেনে নেয় তার পরিবার। অস্বাভাবিকভাবে মৃত্যু বা হত্যার কোনো আলামত বা প্রমাণ ওখানে ছিল না বলে। অদ্ভুত ব্যাপার, মানুষজন যখন দেখলো তার হারিকেনটা ওখানে জ্বলছিল। তাকে যদি কেউ আক্রমণ করতো হারিকেন তো ছিটকে পড়ে যাওয়ার কথা, কিন্তু না, তাও তো হয় নাই, হারিকেন দিব্যি জ্বলছে। এদিকে সমস্যা হয়ে দাঁড়ায় বিলের ওই বটগাছ। বটগাছটা আসলে সমস্যা থেকে ভয়ঙ্কর একটা কাল হয়ে দাঁড়ায়। দিনের বেলা পাট কাটতে গিয়ে একসঙ্গে দুজন মারা যায়। তাদের সারা শরীরের হাড় ভাঙা ছিল, এমনকি ঘাড় ভেঙে পিঠের দিকে ফেরানো ছিল। বিলের ওই দিকটায় গরু ছাগল বেঁধে রাখলে মেরে ফেলা হতো। শরীরটা অক্ষত থাকতো, শুধু মাথাটা টেনে ছিঁড়ে নিয়ে যেত কোনো কিছু। রাতে আগুনের ছড়াছড়ি দূর থেকে দেখা যেত, আর ভয়ঙ্কর গর্জন ভেসে আসতো। অল্প দিনেই আশেপাশে ছড়িয়ে যায় ঘটনা। গ্রামের মানুষ তো অপারগ, অসহায় হয়ে পড়ে। এই সময় পাকিস্তানের পাঞ্জাব থেকে এক বুজুর্গ আলেম আসেন ময়মনসিংহ শহরে। অত্যন্ত কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু ওনার কাছে যাবেন, ওনার সাথে গিয়ে দেখা করবেন, কিভাবে এই কথাগুলো বলবেন, এই ওয়েটা খুঁজে পাচ্ছিলেন না। ওই সময় চৌধুরী বাড়ির একজন সম্মানিত ব্যক্তির সহযোগিতায় গ্রামের কয়েকজন মানুষ ওনার সাথে দেখা করতে সক্ষম হন। তার কয়েকজন ছাত্রের সাথে প্রথমে কথা বলেন। ছাত্রের মাধ্যম দিয়েই মূলত হুজুরের কাছে আর্জি করা হয়। আর উনি উর্দু ভাষা ছাড়া আবার অন্য ভাষা জানতেন না, আর গ্রামের লোকজন উর্দু ভাষা জানতেন না, ছাত্র আবার বাংলা ভাষা জানতেন। তো ওভাবেই কিন্তু হুজুরের সাথে ওনারা কথা বলতে সক্ষম হন, যে যারা গিয়েছেন তারা বাংলায় বলছেন, ছাত্ররা আবার উর্দুতে হুজুরকে বলে দিচ্ছেন। সব কথা শোনার পর হুজুর রাজি হন। পরদিন দুপুরবেলা কয়েকজন ছাত্র সহ হুজুর এই গ্রামে আসেন। এশার নামাজের পর হুজুর ছাত্রদের নিয়ে বাইজি বাড়ির উঠোনে বসেন এবং তার কাজ শুরু করেন। আর সবাইকে যার যার ঘরে থাকতে বলে দেন। উনি বলে দেন এখানে যা কিছু হোক, ফজরের আজানের আগে কেউ যেন এখানে না আসে, আর বাড়ি থেকেও বাইরে বের না হয়। এমনকি যে ছাত্ররা এসেছিল এই ছাত্রদেরকেও বলে দেন যে গ্রামের কেউ যদি তোমাদেরকে ডাকে, এই ডাকেও সাড়া দিবা না। সারা রাত শুধু বাইজি বাড়ি থেকে ঝড়ের মতো শো শো শব্দ নাকি অনেকেই শুনেছেন। মনে হচ্ছিল এই ঝড় শুধু ওই বাইজি বাড়িতেই হচ্ছে। একসময় ঝড়ের শব্দ থেমে যায়, বিকট ভয়ার্ত চিৎকার চেঁচামেচিও নাকি অনেক মানুষ শুনেছেন। এভাবে অপেক্ষা আর ভয়ের রাত কেটে যায়। ফজরের আজানের পর আলো ফুটলে গ্রামের সবাই ওখানে আসেন, অর্থাৎ ওই বাইজি বাড়ির উঠোনে আসেন। বাইজি বাড়ির গাছপালা ডাল ভেঙে উঠোন ভরে গেছে। উঠোনে পড়ে থাকা শুকনো ডালপালা পাতাগুলো মনে হচ্ছে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে। এমন একটা অবস্থা। সমগ্র উঠোনে সদ্য ভেঙে পড়া ডালপালা। হুজুরের চারজন ছাত্রকে সবাই অজ্ঞান অবস্থায় উঠোনে দেখেন। এরপর কুয়া থেকে পানি এনে তাদের মুখে ছিটানো হয়। কিছুক্ষণ পর তাদের আল্লাহর রহমতে জ্ঞান ফেরত আসে। এরপর যারা এসেছিলেন তারা ওই বাইজি বাড়িতেই সবাই কাতারবন্দি হয়ে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে এই ছাত্র হুজুর কিছু পরামর্শ দেন সবাইকে। পরামর্শ বললে ভুল হবে, নিয়ম কানুন নির্দেশনা বলে দেওয়া হয় যে কেউ তাবিজ পড়বে না, সবাই শরীর থেকে তাবিজ খুলে পানিতে ফেলে দাও। কারণ অনেকে কিন্তু ভয়ে তাবিজ পড়েছিল, ওই সামতান্ত্রিক যদি মেরে ফেলে মানুষদেরকে। এই জন্য হুজুর বলে দেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না, তবে বট গাছের নিচে কোনো জাদুকর বা তান্ত্রিক বা কেউ যেন আসন পেতে না বসতে পারে। যদি কখনো দেখো এরকম কাজ কেউ করছে, কঠোর হস্তে সেটা দমন করতে বলবা বা দমন করে ফেলবা, তা না হলে কিন্তু বিপদ নেমে আসবে তোমাদের উপরে। এরকম আরো বেশ কিছু কথা
হুজুর বলে দেন। এরপর অনেকে অনেক অনুরোধ করেছিলেন হুজুর এবং ছাত্রদেরকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু ওনারা খান নাই। তবে একটা পর্যায়ে এসে শুধু ডাবের পানি খেতে রাজি হয়েছিলেন। এভাবেই আল্লাহর রহমতে কেটে যায় গ্রামের এই ভয়ঙ্কর এক মহামারী। তবে মানুষের মন থেকে ভয় দূর হতে আরো অনেক সময় লেগেছে। এক সময় এই বাইজি বাড়ির যে জমি, এই জমির মালিকানা অন্যের হাতে চলে যায়। এখানে যে গাছপালাগুলো ছিল সেগুলো কেটে ফেলা হয়। এই ভিটা মাটি কেটে ফসলি জমি তৈরি করা হয়। এভাবে বহু বছর কেটে যায়। মহান মুক্তিযুদ্ধের কিছু আগে বটগাছের নিচে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ এসে নাকি আসন পেতে বসা শুরু করেছিল। এর আগে অনেকে চেষ্টা করেছে, তবে গ্রামবাসী দেখা মাত্র তাদেরকে কঠোর হাতে দমন করেছে। মানুষ ওদের নিষেধ করলে সবাই একসাথে চড়াও হতো আর কি। মানে এমনিদের নিষেধ করবে তা না, সবাই একসাথে ওই তান্ত্রিকদের উপর চড়াও হতো। এইসব তান্ত্রিক কবিরাজ এই গ্রাম, এমনকি আশেপাশের কোনো গ্রাম থেকেও আসতো না, অনেক দূর দূরান্ত থেকে আসতো, যাদেরকে নাকি কেউ আগে কখনো দেখেই নাই। দিনে যাই হোক, রাতে তো আসলে পাহারা দেওয়া সম্ভব না। গ্রামের মানুষজন অনেক পরিশ্রম করে সারাদিন, রাতের বেলা কে পাহারা দেবে প্রতিদিন জেগে জেগে? রাতে নাকি গোপনে কেউ কেউ আসতো। রাতে এই সাধনা করা কিন্তু অব্যাহত থাকে। দিনে প্রায় প্রায় বটগাছের নিচে বিভিন্ন হাড়, ছাই, কাপড় সহ নানা ধরনের সরঞ্জাম পাওয়া যেত, কিন্তু দিনের বেলা কাউকে বসে থাকতে দেখা যেত না। মানুষজন বুঝতে পারতো রাতের বেলা কেউ এসেছিল। সবচাইতে অদ্ভুত এবং রহস্যজনক ব্যাপার হচ্ছে, এই 2026 সালে এসেও নাকি এখনো ওখানে সাধনা করার বিভিন্ন উপকরণ পড়ে থাকতে দেখা যায়। আর অনেকেই বিভিন্ন বিষয় নাকি সেখানে মানত করে, ভোগ দেয়। অনেক তান্ত্রিক সেখানে এসে ভোগ দেয়। উদ্দেশ্য একটাই, সামো যেই তন্ত্র এখানে রেখে গিয়েছে সেটা যদি তারা ফেরত পায়। এটাই হচ্ছে এই সাধনার উদ্দেশ্য। আবার শুরু হয় টুকটাক কিছু ভয়ের ঘটনা। আর যে টুকটাক ঘটনাগুলো, এগুলো ওরভাবে আসলে বলার মতো না, এই জন্যই জিল্লুর রহমান ভাই সেটা বলেন নাই। প্রিয় লিসেনার্স, খুব অদ্ভুত আত্মা বদল, একজনের আত্মা আরেকজনকে ট্রান্সফার করে দেয়া, শুনতে অন্যরকম লাগছে তাই না? আসলে আমার কাছে অন্যরকম লেগেছে। এই পৃথিবীতে কত ধরনের না কালো জাদু রয়েছে। কোনটার রহস্য যে আসলে কি, এটা কি আমরা জানতে পারবো? নিশ্চয়ই না। এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব নয়। গোপাল, সামু, তারপরে কল্পনা বাইজির চলে যাওয়া, সে কোথায় চলে গিয়েছিল, আদতে সে কলকাতায় গিয়েছিল না কি হয়েছিল, অনেক কিছুই কিন্তু রহস্যের জন্ম দেয়। বিশেষ করে সবচেয়ে বেশি রহস্য ঘনীভূত হয় সামুকে নিয়ে। সে কি আসলেই মানুষ ছিল নাকি অন্য কোনো কিছু ছিল, তা হয়তো এখন আর কোনোভাবেই জানা সম্ভব হবে না। তবে সামু যে ভয়ঙ্কর এক পিশাচ সিদ্ধ তান্ত্রিক ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি জিল্লুর রহমান ভাইকে দারুণ একটি ব্যতিক্রমী ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইব্রাহিম খলিল। ওনার দেশের বাড়ি চাঁদপুরে, বর্তমানে রয়েছেন মক্কাতে। ওনার কাছ থেকে পাওয়া কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। উনি জানিয়েছেন যে বিভিন্ন দেশের হাজিদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক রয়েছে, যেহেতু উনি হাজিদের খেদমতেই রয়েছেন মক্কা মুকাররমাতে। স্পেশালি ইন্দোনেশিয়ান হাজিদের সাথে ওনার খুব ভালো পরিচয়। ইন্দোনেশিয়ান একজন হাজির কাছ থেকে উনি আরও একটি দুর্দান্ত ঘটনা সংগ্রহ করেছিলেন। এই ঘটনাটি ইন্দোনেশিয়ার যেই এলাকায় হয়েছিল, এই এলাকাটি কমোডো নামে পরিচিত। আপনারা কমোডো ড্রাগন নামক একটা প্রাণীকে দেখেছেন, যেটা অনেকটা গুই সাপের মতো, খুব ভয়ঙ্কর দেখতে, অনেক বড় সাইজের। এই কমোডো ড্রাগন কিন্তু আস্ত হরিণ, ছাগল এগুলো খেয়ে ফেলতে পারে। আর এগুলোর লালায় রয়েছে ভয়ঙ্কর বিষাক্ত এক পদার্থ, যা কোনো প্রাণীকে খুব সহজেই কাবু করে ফেলতে পারে। তো এই কমোডো ড্রাগন যেই এলাকায় বসবাস করে, ওই এলাকার পাশের কোনো একটা এলাকা,
সেই এলাকার নামটা যদিও বা ইব্রাহিম খলিল ভাই শুনেছিলেন, কিন্তু নামগুলো অত্যন্ত জটিল হওয়ায় উনি আসলে মনে রাখতে পারেন নাই। ঘটনার সময়কাল 1992 থেকে 94 সাল, এই মধ্যবর্তী এই সময়টা, এই ঘটনার পুরো সময়টা অতিক্রান্ত হয়েছে। যার সাথে ঘটেছিল তার নামটা উনি মনে রাখতে পারেন নাই। আর যিনি এই ঘটনায় আক্রান্ত হয়েছেন তিনি একজন নারী, অর্থাৎ মহিলা। তো ওনারা দুই বান্ধবী ছিলেন। সময়টা রমজান মাস, 1992 সালের রমজান মাসের একটা সময়। দুপুরের দিকে একজন বান্ধবী, উনি একটা স্কুটি নিয়ে তার আর এক বান্ধবীর বাড়িতে যান। একটা কাজ ছিল সেখানে। তো গল্পগুজব করতে করতে আসরের আজানও পার হয়ে যায়। এদিকে বাড়িতে এসে ইফতার বানাতে হবে, পরিবারের অন্য সদস্যরা রয়েছে, ওনাকে দ্রুত চলে আসতে হবে। এই জন্য ওই বাড়ি থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তখন সেই বান্ধবী বা ওই পরিবারের সদস্যরা তো যেতে দিতে চাচ্ছে না, যে না তুমি ইফতার করে যাও। এখন ইফতারের পর রাস্তাঘাট তো এমনিতেও বেশ শুনশান হয়ে পড়ে, যেমনটা বাংলাদেশে আমরা দেখতে পাই। ইফতারের পর বেশ কিছুটা সময় কিন্তু রাস্তাঘাটের লোকজন খুব কম থাকে। আর ইন্দোনেশিয়ার ওই এলাকাগুলোতে তো আসলে পাহাড় পর্বত বন জঙ্গল, সেখানে লোকজন তো রমজান মাসে আরও কম থাকবে, এটাই স্বাভাবিক। আর ওনাদের যে এরিয়াটা সেটা মুসলিম এরিয়া, সেখানে অবশ্য অন্য কিছু উপজাতিরাও বসবাস করে, তবে তারা মুসলিম না। সন্ধ্যার পর লোকজন কম থাকবে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এই বিষয়টা যখন ওই ভদ্রমহিলা বললেন, তখন আর ওই বাসা থেকে না করে নাই। আর যেহেতু তখন আসরের পরপরই, তখনও তো যথেষ্ট আলো রয়েছে, সময়ও রয়েছে, দ্রুতই সেই স্কুটি নিয়ে চলে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে ম্যাক্সিমাম যেতে। তো ওই বাড়ি থেকে বিদায় নিয়ে উনি নিজের বাড়ির দিকে রওনা করেছেন। উনি যখন রওনা করেছেন, বেশ খানিকটা পথ চলে এসেছেন, বলতে ওনার যেই গন্তব্য তার মাঝামাঝির দিকে চলে এসেছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে স্থানীয় উপজাতিদের এক নেতা সে দাঁড়িয়ে আছে, আর তার আশেপাশে তার যে সমস্ত গোত্রের লোকজন তারাও দাঁড়িয়ে আছে, তবে তার থেকে একটু দূরে দূরে সরে দাঁড়িয়েছে। এই যেই ভদ্রমহিলা, উনি ওনার স্কুটিটা নিয়ে যখন যাচ্ছিলেন, তখন এই যে গোত্রের নেতা, উনি আবার রাস্তার একদম পাশে দাঁড়িয়েছিলেন। আর উনিও রাস্তার পাশ দিয়েই গাড়ি চালাচ্ছিলেন। উনি ওনার মতো করেই বাইকটা নিয়ে চলে যান। এরপর উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর ইফতার করেন, এরপর এশার নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া করেছেন, ঘুমিয়ে পড়েছেন, তাহাজ্জুদের সময় উঠেছেন, সাহরি করবেন। তো সাহরি করা শুরু করেছেন পরিবারের সাথে। সাহরি করতে করতে হঠাৎ করে তার শরীরে কাঁপুনি দিয়ে ওঠে, তার চোখটা সাদা হয়ে যায়, অর্থাৎ চোখটা উপরের দিকে সে তুলে ফেলেছে, চোখের কালো অংশ দেখা যাচ্ছে না, তার শরীর কাঁপাকাঁপি করছে, মনে হচ্ছে খিঁচুনি উঠেছে। হঠাৎ করে এরকম সমস্যা আগে তো কখনো তার হয়নি। তো এই দৃশ্যটা যখন পরিবারের সদস্যরা দেখেন, তারা তো বেশ উদ্বিগ্ন হয়ে যান, হলোটা কি, হঠাৎ করে এরকম সমস্যা, তার তো আগে এই ধরনের কোনো সমস্যা ছিল না। অনেক সময় দেখা যায় যে মৃগী রোগীদের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা দেখা যায়। এরকম খিঁচুনি দিতে দিতেই উনি সেন্সলেস হয়ে যান। এদিকে তার বাবা একটা গ্লাসে করে পানি নিয়ে তার মুখের উপরে ছুঁড়ে মারেন, যাতে করে তার সেন্স ফেরত আসে, কিন্তু না, সেন্স তখন ফেরত আসছিল না। এদিকে ওনারা উদ্বিগ্ন হয়ে পড়েন, হঠাৎ করে কি এমন হলো। বেশ কিছুক্ষণ ওনারা চেষ্টার পর আল্লাহর রহমতে তার সেন্স ফেরত আসে। সেন্স ফেরত আসার পর সে নিজেও বলতে পারে না আসলে তার কি হয়েছিল, কেন এমনটা হলো। তার ওই সময় কোনো কিছুই মনে নাই, শারীরিক কোনো অসুবিধা হচ্ছিল কিনা এটাও সে বলতে পারে না। বিষয়টা আসলে অবাক করার মতো। পরিবারের সদস্যরা তো চিন্তিত হয়ে পড়ে যে হঠাৎ করে এমন সমস্যা কি কারণে হলো বা কেনই বা হতে পারে, কিন্তু তারা কোনো কিছুই বুঝতে পারেন না। এদিকে ওই ভদ্রমহিলাও বলতে পারেন না যে কি এমন হলো, কি এমন কারণ হতে পারে যার কারণে হঠাৎ করে তার এই সমস্যাটা হতে পারে, কারণ উনি তো আসলে এমন কোনো কাজ করেনও নাই যার কারণে হঠাৎ করে এরকম অসুস্থতা তার হতে পারে। সবাই চিন্তা করেছিলেন যে যেহেতু বেশ কয়েকটা রোজা পার হয়ে গেছে, শারীরিক দুর্বলতার কারণে হয়তো এরকম সমস্যা হয়েছে, কিন্তু বিষয়টা এরকম ছিল না। তার শারীরিক কোনো দুর্বলতা ছিল না বলে ওই ভদ্রমহিলা জানান।
ঘণ্টাখানেক পর ঘটে আর একটা ঘটনা। একই সমস্যা আবার তা শুরু হয়ে যায়। এবারও উনি খিঁচুনি দিয়ে সেন্সলেস হয়ে যান। এর কিছুক্ষণ পর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরও উনি বলতে পারেন না সমস্যাটা কি হয়েছিল। দিনের বেলাতে একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি আসেন। উনি আসার পর ঝাড়ফুঁক করার চেষ্টা করেন। যখন ঝাড়ফুঁক করা হচ্ছিল, হঠাৎ করে ওনার শরীর আবারও কাঁপুনি দিয়ে ওঠে, আর ওনার ভয়েসটাও চেঞ্জ হয়ে যায়। বিশ্রীভাবে স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইন্দোনেশিয়ান যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে অদ্ভুত ধরনের কথা বলতে থাকে, হুজুরকে গালিগালাজ করতে থাকে। হুজুর ওনার মতো করে চেষ্টা তদবির করেন, ঝাড়ফুঁক করে অবস্থা স্বাভাবিক করেন আল্লাহর রহমতে। যাবার সময় উনি ওই ভদ্রমহিলার বাবাকে বলে যান যে এই বিষয়টা কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যে এখানে বিয়ে শাদী সংক্রান্ত কোন একটা ঝামেলা আছে। সবচাইতে ভালো হবে খুবই দ্রুততার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেন, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। হুজুর এই বিষয়গুলো জানালেন। জানানোর পর পরিবারের লোকজন চিন্তা করলেন যে কি এমন হতে পারে। হতে পারে জিন ঘটিত কোনো ব্যাপার, আশিক জিনের খপ্পরে পড়েছে কিনা, এমনও তো হতে পারে। এত দ্রুত কোথায় বিয়ে দেবেন? বিয়ে দেওয়ার জন্য তো ছেলে দেখা, অনেক ধরনের ব্যাপার স্যাপার তো আছেই। তখন দ্রুততার সাথে এই মেয়ের আপন চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়, এবং বিয়েটা খুব দ্রুতই আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে যেহেতু বিয়ের আয়োজন, খুবই সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন হয়। বাসর রাতে যখন হাজব্যান্ড ওয়াইফ ঘরে ঢুকেছেন, উনি তো আগে থেকেই ঘরে ছিলেন, যখন হাজব্যান্ড ঢুকেছেন ওই সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ভদ্রমহিলা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। এরপর ওনার আর জ্ঞান ফেরত আসে না। লোকজন চলে আসে, কি হলো কি হলো। তখন ওই হাজব্যান্ড বলে, তাই তো আপন চাচাতো ভাই, সে বলছে যে এই ঘটনা, সে তো এরকম চিৎকার দিল। তখন দেখা গেল যে তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে, কিন্তু জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু না, জ্ঞান আর ফেরত আসে না। হসপিটালে ভর্তি করানো হয়, কয়েকদিন হসপিটালে থাকে, কিন্তু তার জ্ঞান আর ফেরত আসে না। মনে হচ্ছে উনি ঘুমাচ্ছেন, একদম অজ্ঞানও না, আবার উনি যে কোমায় চলে গেছেন এটাও বলা যাবে না। কারণ হচ্ছে ওনার ব্রেইন ঠিক মতো কাজ করছিল, শরীরের অন্যান্য অর্গানগুলো ঠিকঠাক মতো কাজ করছিল। ওনার ওই অজ্ঞান থাকা অবস্থাতে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছিল যে ওনার সবগুলো অর্গান ঠিক মতো কাজ করছে। তাহলে উনি অজ্ঞান হয়ে আছেন কেন? তাহলে কি ঘুমিয়ে আছেন? তাহলে ঘুম থেকে জাগছেন না কেন? কি এমন হলো? ডাক্তাররা তো চিন্তায় পড়ে গেলেন। একটা পর্যায়ে ডাক্তাররা বলে দিলেন, এটাকে আসলে কোমায় চলে যাওয়া বলে না, আপনারা একে বাড়িতে নিয়ে যান। হতে পারে একটা সময় সে জেগে উঠবে, তবে এর ট্রিটমেন্ট এই হসপিটালে দেওয়া সম্ভব না। বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়, যেহেতু কয়েকদিন আগেই এই জিন রিলেটেড কিছু সমস্যা হয়েছিল। ওই হুজুরকে আবার ডেকে নিয়ে আসা হয়। হুজুর আসেন, আসার পর কিছুই ধরতে পারেন না, কিছুই বলতে পারেন না যে আসলে ঘটনাটা কি হয়েছে, এটা কি জিন রিলেটেড কোনো বিষয় নাকি অন্য কোনো বিষয়, কিছুই বলতে পারেন না। তবে উনি বলেন, যেহেতু ডাক্তাররা এই বিষয়ে তেমন কিছু বলতে পারছে না, আর আমিও বলতে পারছি না, আমার একজন ওস্তাদ আছে যিনি ভারতে থাকেন, তো ভারতে একজন ব্যক্তি আছেন, তার ঠিকানা দেওয়া হয়। তো ওনারা ওই সময়ে টেলিফোনের মাধ্যমে, ওই সময় তো মোবাইল ফোন এরকম অ্যাভেলেবল ছিল না, টেলিফোনের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করেছিলেন ভারতে। যখন তার সাথে যোগাযোগ করা হয়, উনি নাম ঠিকানা সব শুনলেন টেলিফোনেই, বললেন যে ঠিক আছে, আমি দেখি কতটুকু তথ্য নিতে পারি। উনি মোটামুটি 5-6 ঘন্টা পর আবার ওনাদের টেলিফোন নাম্বারেই কল করেছিলেন ভারত থেকে। কল করে জানালেন যে এটা আসলে তার দ্বারা সম্ভব হবে না, উনি নিজেও বুঝতে পারছেন না ঘটনাটা কি হয়েছে। তবে এখানে জটিল এমন একটা ব্যাপার রয়েছে, যেই ব্যাপারটা সাধারণ জিনেরাও বুঝতে পারছে না, তারাও কোনো তথ্য নিতে পারছে না। তখন ওই হুজুর আবার তার আর একজন ওস্তাদের ঠিকানা দেন, যিনি পাকিস্তানের করাচিতে বসবাস করতেন। তার ঠিকানা দিয়ে দেন, এমনকি তার টেলিফোন নাম্বারটাও দিয়ে দেন। ওনারা ওই হুজুরের সাথে যখন যোগাযোগ করেন, হুজুর সব কিছু শুনলেন। শোনার পর
হুজুর ইন্দোনেশিয়াতে এসে এই মেয়ের চিকিৎসা করার জন্য রাজি হয়ে যান, যে হ্যাঁ তিনি আসবেন, খুবই দ্রুততম সময়ের মধ্যে উনি চলে আসবেন। তো উনি যতটুকু দ্রুত করা যায় সব কিছু রেডি করে, যেহেতু এখানে আসতে গেলে তো একটা প্রক্রিয়া মেনটেন করে আসতে হবে, ভিসা পাসপোর্টের ব্যাপার আছে, তো এইগুলো করতে যতটুকু সময় লেগেছিল এর মধ্যে কিন্তু ওই মেয়ের জ্ঞান ফেরে নাই বা সে ঘুম থেকেও জেগে ওঠেনি। হুজুর চলে আসেন। হুজুর চলে আসার পর মেয়েটাকে দেখেন, দেখার পর উনি বলেন যে এখানে এমন একটা ব্যাপার আসলেই হয়েছে যেই বিষয়ের তথ্য সংগ্রহ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। জিনদের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা যাবে না, মানুষকে দিয়ে এই তথ্য সংগ্রহ করতে হবে। তখন উনি একটা 7 বছর বয়সী বাচ্চা ছেলেকে নিয়ে আসেন, যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করত। তাকে পাক পবিত্র করে গোসল করিয়ে অজু করিয়ে সুন্দর করে উনি বসানোর পর উনি কিছু রুকিয়া করেন ওই ছেলের উপরে। এরপর ওই ছেলের চোখটা বন্ধ করতে বলেন। তারপর ওই ছেলেটাকে বলেন ওখানকার ভাষাতেই, ওখানকার ভাষা বলতে আমি বোঝাচ্ছি পাকিস্তানের যিনি এসেছেন উনি কিন্তু উর্দু ভাষায় কথা বলতেন, আর ইন্দোনেশিয়ার এই লোকজন তো আবার উর্দু ভাষা বুঝতো না, উনি তো ওনার নিজের ভাষা মানে নিজের এলাকার ভাষায় বলছেন। ওই এলাকায় কিছু লোকজন আবার সৌদি আরবে থাকতেন বেশ কিছুদিন ধরে, এর মধ্যেই একজন লোক আবার এসেছিলেন। সৌদি আরবে থাকাকালে পাকিস্তানি একজন লোকের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, উনি আবার উর্দু ভাষা মোটামুটি বুঝতেন। উনি যখন উর্দুতে কথা বলা শুরু করলেন তখন উনি এই কথাগুলো ট্রান্সলেট করে দিচ্ছিলেন। ওই ব্যক্তিটি হুজুরের কথা ট্রান্সলেট করে লোকাল ল্যাঙ্গুয়েজে ওই বাচ্চাটিকে বলছেন। বাচ্চা আবার সে তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে, সেটা আবার ওই ব্যক্তি ট্রান্সলেট করে হুজুরকে বলছেন। এভাবেই কথোপকথন চলছে। হুজুর ওই বাচ্চাটিকে বলেন, দেখো তো বাবা, তুমি কিছু দেখতে পাচ্ছ কিনা? প্রথমে বাচ্চাটি বলে, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ করলে যেরকম অন্ধকার মনে হয় আমার কাছে তো ওরকমই মনে হচ্ছে। তখন হুজুর আরো কিছু দোয়া দুরুদ পড়েন, বাচ্চাটিকে ফু দেন, এবার বলেন, এখন দেখো তো বাবা কিছু দেখতে পাচ্ছ কিনা? এবারও বাচ্চাটি বলে, না হুজুর আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এবার হুজুরকে বেশ চিন্তিত মনে হলো। আরো বেশ কিছুক্ষণ ধরে দোয়া দুরুদ পড়ে বাচ্চাটিকে উনি ফু দেন, এবার বলেন, দেখো তো বাবা এখন কিছু দেখতে পাচ্ছ কিনা? তখন বাচ্চাটি বলে, হ্যাঁ হুজুর আমি দেখতে পাচ্ছি, আমি সমুদ্রের উপরে আছি, আর এখানে কোটি কোটি মানুষের মতো অবয়বকে দেখা যাচ্ছে, যারা কালো আলখেল্লা পরা, সবার হাতেই উন্মুক্ত তরবারি রয়েছে, আর এদের মাঝখানে মনে হচ্ছে একটা মেয়ে খাটের উপর শুয়ে আছে, আর এরা সবাই পানির উপরে আছে, আমিও পানির উপরে আছি। তখন ওই হুজুর বলছেন যে তুমি কি ওদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখতে পাচ্ছ যে এদের রাজা, এমন কাউকে কি মনে হচ্ছে? তখন বাচ্চাটি বলে, হ্যাঁ হুজুর, একজন ব্যক্তির চারপাশে আরো বেশ কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে ঘিরে মনে হচ্ছে এই ব্যক্তিটাই এদের রাজা। তখন হুজুর বলছেন, তুমি কি আরো কিছু অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছ কিনা দেখো তো, ওই ব্যক্তির মাথায় কি কোনো মুকুট রয়েছে বা হাতে কোনো আংটি রয়েছে? তখন বাচ্চাটি বলে, না ওই ব্যক্তির মাথায় কোনো মুকুট নাই, তবে হাতে একটা অদ্ভুত আংটি রয়েছে, আংটিটা বেশ বড় এবং তার থেকে সবুজ রঙের আলো ছড়াচ্ছে। তখন হুজুর বলেন, ঠিক আছে, আমার যা বোঝার বুঝে গেছি আমি, তুমি তখনই চোখ খুলবা যখন আমি বলবো। তারপর হুজুর আরো কিছু দোয়া দুরুদ পড়েন, এরপরে ওই বাচ্চাটিকে বলেন, তুমি কি এখন কিছু দেখতে পাচ্ছ? তখন বাচ্চাটি বলে, না হুজুর আমি তো এখন চোখ বন্ধ করলে যেরকম অন্ধকার মনে হয় ওরকম মনে হচ্ছে। তখন হুজুর বলেন, এবার চোখ খোলো। তখন বাচ্চাটি চোখ খোলে। হুজুর এবার উনি উর্দুতেই কথা বলতে থাকেন, যে কথাগুলো পরবর্তীতে ওই ব্যক্তি লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেন। হুজুর যে কথাগুলো বলেন সেগুলো এরকম যে মূলত এই মেয়েটার উপরে ভয়ঙ্কর এক আত্মাবন্দী কালো জাদু করা হয়েছে, আর এই জাদুটা করেছে এই এলাকার যে একটা উপজাতি রয়েছে, এই উপজাতির যে সর্দার, সে কেন সেই কাজটি করেছে এটাও হুজুর বলেন। এই মেয়েটা যখন বিকালের পরে বাইক নিয়ে আসছিল, এই ব্যক্তিটা দাঁড়িয়েছিল, তার ছায়াটা আবার রাস্তার উপর পড়েছে, এই ছায়ার উপর দিয়ে সে বাইক নিয়ে চলে যায়। উপজাতির এই গোত্রপ্রধান নাকি এতটাই অহংকারী, তার ছায়ার উপর দিয়ে কেউ হেঁটে গেলেও সে মনে করে যে তাকে আঘাত করা হয়েছে,
মানে এমন টাইপের দাম্ভিক এবং অহংকারী। আর সে কালো জাদুতে খুবই পারদর্শী, অনেক ধরনের কালো জাদু সে জানে। প্রথমেই সেই আত্মাবন্দী কালো জাদু করেনি, প্রথমে সে এমন একটা পিশাচ শ্রেণীর জিনকে চালান করে দিয়েছিল। এই জিনটা মূলত এই মেয়েটার মধ্যে এমন এক ধরনের অস্থিরতা সৃষ্টি করবে, এই অস্থিরতা সৃষ্টির মাধ্যমে সে আস্তে আস্তে এই মেয়েটাকে তাদের এলাকার দিকে টেনে আনবে। টেনে আনার পর তাকে ধর্মান্তরিত করে তার ছেলের সাথে বিয়ে দেবে। এরপর এই মেয়েটিকে দিয়ে বেশ কিছু রিচুয়াল করাবে, এমন একটা পরিকল্পনা তার ছিল। কিন্তু একজন হুজুর এসে যখন বলেছিলেন যে মেয়েটাকে দ্রুত বিয়ে দিয়ে দাও, এরপর যখন বিয়ে হয়ে যায় তখন এই ব্যক্তিটা বুঝতে পারলো যে এই মেয়েটাকে দিয়ে তো কাজ হবে না, বিয়ে দিয়ে ফেললো। এই বিষয়টা তার আবার খুব আত্মসম্মানে লাগে। তখন সে ভয়ঙ্কর এক রিচুয়াল করে কিছু পিশাচ শ্রেণীর জিনকে ডেকে নিয়ে আসে। আর আমরা ঘুমালে যেই আত্মাটা শরীর থেকে বেরিয়ে যায়, এই আত্মাটা ওরা ক্যাপচার করার ক্ষমতা রাখে। এইটাকে ধরে সমুদ্রের গভীরে, গভীরে বলতে পানির গভীরে না, সমুদ্রের ভেতরের দিকে, পানির উপরের যে গভীর অংশ, অর্থাৎ আমরা অনেক সময় একদম ভেতরের দিকে যে মিডিল পয়েন্ট আর কি, এরকম একটা জায়গায় নিয়ে যায়। আর এই মেয়েটাকে পাহারা দিচ্ছে লক্ষ লক্ষ না কোটি কোটি জিন। আর এদের সর্দারও রয়েছে। মূলত এই সর্দারকে হাসিল করে এই কাজটি ওই গোত্রপ্রধান করেছে। আর এরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। এদেরকে আসলে এদের সাথে কথা বলে এটা সলিউশন করা সম্ভব না। এদেরকে আসলে এদের সাথে আলোচনা করেও কোনোভাবেই কোনো ধরনের সমাধানে যাওয়া যাবে না, এরকমটাই হুজুর অনুমান করেছিলেন। তারপরও উনি সমাধানের চেষ্টা করেছিলেন। জানা যায় যে হুজুর উনি রিচুয়াল করে ওই সর্দারকে হাজির করেছিলেন, ওই কোটি কোটি জিনেদের সর্দার যে, তাকে হাজির করার পর সে সাফ সাফ বলে দিয়েছিল যে একটাই সমাধান আছে, এই মেয়ের অন্য যে ভাই বোনেরা রয়েছে যে কোনো একজনকে বলি দিতে হবে, তাহলে শুধু এই মেয়েটার আত্মাকে তারা মুক্তি দেবে, এছাড়া তারা মুক্তি দেবে না। এটা যখন হুজুর শোনেন তখন উনিও সাফ না করে দেন যে না, কোনোভাবে এটা সম্ভব না, এটা অসম্ভব। তখন ওই জিন সর্দার বলেছিল তাহলে আমার পক্ষেও অসম্ভব এটাকে ছেড়ে দেয়া, কারণ আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমি আমার চুক্তির কোনো ভঙ্গ হয় এমন কোনো কাজ করব না। এরপর হুজুর একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। হুজুর পাকিস্তানের মরুভূমিতে বসবাসকারী দুর্ধর্ষ এক যোদ্ধা প্রকৃতির একটা প্রজাতির জিন রয়েছে, তারা একটা বিশাল একটা গোত্র আর কি, তাদের সর্দারকে আহ্বান করেন, পুরো বিষয়টা খুলে বলেন। তখন ওই সর্দার বলেন যে একজন মুসলিম রোজাদার নারীকে এইরকমভাবে অপমান করেছে, তার আত্মাকে বন্দি করে রেখেছে, একজন মুসলিম নারীর সম্মান রক্ষার্থে তারা জীবনও দিতে প্রস্তুত এবং তারা প্রস্তুতি নেবে ওদের সাথে যুদ্ধ করার জন্য। টানা 3 দিন নাকি যুদ্ধ হয়েছিল সমুদ্রের ওই এলাকাতে, তারা ওইখানে গিয়েছিল। টানা 3 দিনের যুদ্ধে কয়েকশো মুসলিম জিন নাকি শহীদ হয়েছিলেন। আর ওই পক্ষে লক্ষ লক্ষ, কত লক্ষ এটা হিসাব করে বলা মুশকিল, এটা জানা যায় নাই, তো লক্ষ লক্ষ জিন মারা গিয়েছিল। পরে ওখান থেকে তাকে মুক্ত করে ওই জিনেরা। যখন মুক্ত হয়ে যায় এদিকে ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে মেয়েটা হঠাৎ করেই চমকে ঘুম থেকে উঠে পড়ে। অনেক সময় আমরা দুঃস্বপ্ন দিকে লাফিয়ে উঠি না, মনে হচ্ছে ওরকম করে উঠে পড়েছে, এবং মেয়েটা বলছে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমি অনেক পিপাসার্ত। তখন তাকে পানি এনে দেওয়া হয়, সে ঢক ঢক করে কয়েক জগ পানি খেয়ে ফেলে। মেয়েটা বলে যে তার চতুর্দিকে পানি ছিল কিন্তু সে পানি খেতে পারছিল না, তাকে পানি দিচ্ছিল না, সে খুব পিপাসার্ত ছিল। তার চতুর্দিকে অনেক ভয়ঙ্কর অবয়ব ঘোরাফেরা করছিল, তার সাথে কেউ কথা বলতো না, ভয়ও দেখাতো না, তবে তার খুব পানি পিপাসা লাগতো কিন্তু কেউ পানি দিত না, সে এতটুকুই শুধু বলতে পারে। তো এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটেছিল। আর যিনি ঘটনাটি বলেছেন উনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই ইব্রাহিম খলিল ভাই আমাদেরকে বলেছেন। এর ভিতরে আরো হয়তো বা অনেক ব্যাপার থাকতে পারে,
সেই বিষয়গুলো অবশ্য ওই ইন্দোনেশিয়ান হাজি উনি ইব্রাহিম খলিল ভাইকে ওইভাবে বলতে পারেন নাই, আর ইব্রাহিম খলিল ভাই যেভাবে শুনেছেন সেটাই বলেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এর ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আপনাদের অপরিচিত কেউ নন, তিনি আকলিমা জান্নাত মৌ আপু, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। এই ঘটনাটি যখন উনি পাঠিয়েছিলেন সেটি নিয়ে ওনার সাথেও আমি পরবর্তীতে কথা বলেছিলাম, এবং ঘটনাটি ওনার নিকট আত্মীয়র মধ্যে। তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটির শিরোনাম আমরা দিব গাব গাছের দুই মাথাওয়ালা সাপ। ঘটনাটি খুবই মর্মান্তিক। তো চলুন ঘটনাটি শুরু করি। তো ঘটনাটি ঘটে এই আকলিমা জান্নাত মৌয়াপুর বাবার চাচাতো ভাই কাজল মিয়ার সাথে। তো কাজল চাচা সবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। তো ওনার চাচাতো দাদার নাম হলো মুসা মিয়া। তো অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, ছেলে ঢাকার বড় একটা কলেজে লেখাপড়া করবে, বড় কোনো চাকরি করবে। কিন্তু এই কাজল চাচার পড়াশোনাতে তেমন কোনো একটা ঝোঁক ছিল নাই বলা যায়। তাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করেও কাজল চাচা পড়াশোনার দিকে মনোযোগ একদমই ধরে রাখতে পারছিলেন না। আর চাচার এ ধরনের চিন্তা ভাবনাতে বা কর্মকাণ্ডের কারণে চাচার বাবা সিদ্ধান্ত নেন তিনি আর ছেলেকে লেখাপড়া করাবেন না। দাদা দাদি অনেক বোঝানোর পরেও কাজল চাচা তার সিদ্ধান্তে অটল রইলেন যে তিনি লেখাপড়া করবেন না এবং গ্রামে থেকেই কোনো ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু একটা করবেন। সবাই তাকে অনেক বোঝায়, কিন্তু কাজল চাচা তার সিদ্ধান্ত থেকে সরে আসে না। এদিকে অনেকদিন ধরে কি করবেন এই চিন্তা ভাবনার পর কাজল চাচা ঠিক করলেন তিনি মাছ চাষ করবেন এবং হাঁসের খামার করবেন গ্রামে থেকেই। কি আর করা, তার এই সিদ্ধান্তে তার বাবা তাকে সম্মতি দেয়। শুরুতে ছোট ছোট করে শুরু করে পরে যদি লাভ হয় সে তার ব্যবসাকে আরো অনেক বেশি বড় করবে। তো এমনটাই কাজল চাচার বাবা ভেবেছেন। তো এমনটা ইচ্ছাই ছিল কাজল চাচার, আর কাজল চাচার বাবাও সেই চিন্তা করেছেন। তো এই কাজল চাচা আবার বাড়ির বড় ছেলে, অনেক আদরের সন্তান, তাই দাদা দাদি তার সিদ্ধান্তে মত দিলেন। দাদা ঠিক করলেন দাদাদের বাড়ির পেছনের 5% জায়গা তার ছেলের পুকুর বানানোর জন্য ছেড়ে দেবেন। এমনিতেও সেই জমিতে খুব একটা ভালো ফলন হতো না, কোন এক রহস্যজনক কারণে চাষ করলেও তেমন কোনো ফসল ফলতো না, অথচ তার আশেপাশের জমিতে অনেক ভালো ফসল ফলতো। তো সেই জমিটা অনেকটা পরিত্যক্ত এবং বিরান ভূমির মতো পড়েছিল। ওই জমিটার এক পাশে ছিল অনেক পুরনো বড় বড় দুটো গাব গাছ। আশেপাশে আরো ছোট বড় বিভিন্ন গাছ ছিল, কিন্তু পুকুর খনন করতে হলে ওই গাব গাছ সহ বাকি সব গাছ কেটে ফেলতে হবে। তো যেমন ভাবনা তেমন কাজ। ভাবনা মতো গ্রামের একজন লোক যে কিনা গাছ কাটার কাজ করে এবং গাছ কেনা বেচা করে, তাকে এনে গাছগুলো দেখানো হলো। লোকটার নাম ছিল জয়নাল মিয়া। জয়নাল মিয়া গাছগুলো দেখে বলল আগামীকাল সকালের নাস্তার পরেই উনি ওনার 4 জন সহকারীকে নিয়ে গাছ কাটায় লেগে পড়বেন। সেদিন রাতে এই আকলিমা জান্নাত মৌয়াপুর দাদি একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি এমন যে দাদি বারান্দায় বসে কাঁথা সেলাই করছেন। এমন সময় কোথা থেকে এক অচেনা ভিখারি মহিলা এসে তার কাছে ভিক্ষা চাইল। তাকে ভিক্ষা দেওয়ার পরে মহিলাটি হুট করে বলে বসলো, আচ্ছা, আপনাদের বাড়ির পেছনের ওই জমিটাতে কি মাছ চাষ করবেন? দাদি অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি জানলেন কি করে এই কথা? মহিলাটি দাদির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবার বলল, পুকুর তো কাটবেনই, তাতে কোনো সমস্যা নাই। পুকুর কাটার জন্য গাছও কাটতে হবে, তাতেও কোনো সমস্যা নাই। অন্য যে গাছই কাটেন না কেন ওই গাব গাছ দুটো কাটতে পারবেন না। যদি কাটেন, যে কাটবে তারও জীবন নাশ হবে এবং সেই সাথে যারা কাটাবে মানে আপনাদেরও জীবন নাশ হবে। এরপর দাদির স্বপ্ন ভেঙে যায়। পরদিন দাদি সে স্বপ্নটিকে নিছক স্বপ্ন ভেবে সেভাবে পাত্তাই দেননি, কিন্তু মনের ভিতরে একটা খচখচানি ভাব তো ছিলই।
সকালে যখন জয়নাল মিয়া তার সহকর্মীদের সাথে নিয়ে গাছ কাটার সরঞ্জামাদি নিয়ে এসে দাদার উঠোনে এসে দাঁড়ালো এবং কাজল চাচা এবং দাদাকে ডাক দিল, দাদির তখন রাতে দেখা ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়। দাদি দাদাকে আড়ালে ডেকে রাতে দেখা ওই স্বপ্নের কথা তাকে বলেন। দাদা তো হেসেই উড়িয়ে দেন সেই কথা। উনি দাদিকে বলেন, ধুর, এটি তো একটা স্বপ্নই, এটাকে নিয়ে এত মাথা ঘামালে চলবে? ছেলে ব্যবসা বাণিজ্য করবে না তাই বলে এই দুটা গাছের জন্য পুকুর কাটবো না? ছেলে লেখাপড়াও করলো না, আবার তুমি এসব উদ্ভট স্বপ্নের কথা বলতেছো? তো এই সমস্ত কথা বলে দাদা জয়নাল মিয়া অন্য লোকদের সাথে নিয়ে জমিতে চলে যান। বেলা 11টা পর্যন্ত অন্যান্য ছোট গাছগুলো কাটার পর বাড়ি থেকে নিয়ে আসা হালকা কিছু নাস্তা করা হয়। নাস্তা খাবার পর মস্তু মিয়া এবং স্বপন মিয়া নামের দুজন লোক উঠে পড়ে গাব গাছগুলোর একটাতে, যেহেতু দুটো গাব গাছ ছিল ওখানে। তো প্রথমে হালকা পাতলা চিকন কিছু ডাল কাটার পর এবার শুরু হয় মোটা ডালগুলো কাটার পালা। উপরে একটি গাছের ডালে বসে নিচের একটি ডাল কেটে মোটা রশি দিয়ে বেঁধে নিচে নামানো হবে, এই হিসেবে মস্তু মিয়া নামের লোকটি উঠে পড়েন উপরের একটি ডালে। সুবিধা মতন জায়গায় বসে সবে মাত্র মোটা একটি ডালে 2 থেকে 3 কূপ বসিয়েছেন দা দিয়ে, সেই সময় সবাইকে অবাক করে দিয়ে জোর একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান মস্তু মিয়া। জয়নাল মিয়া এবং দাদা মুসা মিয়া তখন অন্য একটি গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আলাপ করছিলেন। হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় সবাই আটকে ওঠেন। মস্তু মিয়া যেখানে পড়ে অজানা কারণে ছটফট করছেন সেখানে ছুটে গেলেন তারা। কেউ কিছুই বুঝতে পারছেন না ঘটনাটি আসলে কি ঘটল। মস্তু মিয়া কিছু বলতে পারছে না, সামনে পড়ে আছে এবং সে মৃগী রোগীর মতো ছটফট করছে, এটা সবাই দেখছে। গাছের একটা ডালে স্বপন মিয়া নামে যে লোকটি বসে আছে সে সাপ সাপ বলে চিৎকার করতে করতে দ্রুত গাছ থেকে নিচে নেমে আসলেন। ভয়ে ভয়ে বলতে পারলেন মস্তু মিয়াকে সাপে কামড়াইছে, এটা সে বলছে। ইয়া মোটা কুচকুচে কালো বিশাল একটা বড় সাপ নাকি মস্তু মিয়াকে কামড়াইছে, এটাই বলছেন স্বপন মিয়া। উনি এ সাপটি গাছের অন্য একটি ডালে নাকি দেখেছেন। সবার আর বুঝতে বাকি রইল না মস্তু মিয়াকে আসলেই সাপে কেটেছে। সবাই মিলে মস্তু মিয়াকে ধরাধরি করে দাদা মুসা মিয়ার বাড়ির উঠোনের কোণা একটি চাটাইয়ের উপর শুইয়ে দিল। আশেপাশে অনেক মানুষজন এসে ভিড় করেছে। সবার চোখের সামনে কিছু করার সুযোগ না দিয়েই ছটফট করতে করতে মস্তু মিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মস্তু মিয়ার পরিবার সহ এলাকার সব পরিবারে শোকের ছায়া নেমে আসে, কারণ মস্তু মিয়া এলাকারই লোক ছিলেন, সবার পরিচিত ছিলেন, খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন সকলের কাছে। কি হতে কি হয়ে গেল? এমনটা কি হওয়ার কথা ছিল? না, এমনটা তো হওয়ার কথা ছিল না, কেউ ভাবেইনি, কিন্তু আসলে এমনটাই হওয়ার কথা ছিল। এই ঘটনার পর 3 দিন গাছ কাটা বন্ধ ছিল। 4 দিনের দিন আবার গাছ কাটতে আসার কথা ছিল জয়নাল মিয়ার, কিন্তু সেদিন বেলা 11টার দিকে এসে দাদাকে বলে যায় যে তিনি আর গাছ কাটতে পারবেন না, এমনকি তার দলের কেউই এই দুটো গাছ কাটবেন না। কারণ গত রাতে নাকি জয়নাল মিয়া স্বপ্নে দেখেছেন ওনার ঘরের চালের নিচে যে চাটাই দেওয়া আছে সেই চাটাইয়ের ফাঁকা দিয়ে একটা কুচকুচে মোটা সাপ, কালো সাপ সেটি ছিল। জয়নাল মিয়ার কাছে এসে বলছে, খবরদার জয়নাল মিয়া, ওই গাছে আর একটা টোকাও দিবি না, তাহলে মস্তু মিয়ার সাথে যা হয়েছে তোদের সাথেও ঠিক তেমনই ঘটবে। তাই জয়নাল মিয়া বা তার দলের কেউই এই গাছ কাটতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এই সিদ্ধান্তের কথা দাদাকে তারা সাফ সাফ জানিয়ে দেন। দাদা অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাদের এক কথা, তারা গাছ কাটবেন না। তারপর তারা সেখান থেকে চলে যান। এবার দাদা দাদি একটু চিন্তায় পড়ে যান যে এই গাছ দুটো তো কত বছর ধরে ওখানে দাঁড়িয়ে আছে, কত রাত বিরাত এই গাছের নিচ দিয়ে আসা যাওয়া করলাম, কই কোনোদিন তো আমাদের চোখে কিছু পড়ে নাই যে এই গাছে ভয়ানক কিছু আছে, বা গ্রামের কেউ তো এটা দেখে কোনো ভয় পায় নাই, বা ভয়ের পাওয়ার মতো ন্যূনতম কোনো কারণ এখন পর্যন্ত ঘটেনি, অথচ গাছ দুটোর বয়স কিন্তু অনেক। তাহলে এখন কেন এসব ঘটছে?
এই স্বপ্নের কথা কি আদৌ সত্যি নাকি নিছক একটি মনের ভয়? দাদা বিষয়টিকে শুরুর দিকে গুরুত্ব না দিলেও এখন বিষয়টিকে হালকার উপরে নিলেন। ঠিক করলেন যে এই লোককে দিয়ে গাছ কাটানো গেলে যদি না কাটানো যায় সমস্যা নাই, তো তো আশেপাশের অন্য গ্রামের আরো গাছ কাটার লোকের তোর অভাব নাই, তাদের কাউকে দিয়ে এই গাছ দুটো তিনি কাটিয়ে নেবেন। যেহেতু আশেপাশের সব গাছই কাটা হয়ে গেছে, এখন এই দুটো গাছই বাকি রয়েছে। আর এ দুটো না কাটলে কিন্তু পুকুর খনন করা যাচ্ছে না। তাদের পজিশনটা এমন জায়গায় যে এটা কাটতেই হবে, আর এ দুটো রেখেও পুকুর কাটলে সেটা পুকুরের কোনো শেপই হবে না। তো এখন সমস্যা যেটা হলো যে কথা কি আর গ্রামে গোপন থাকে? যে লোকে দুটো গাছ দেখতে আসে কাটার জন্য, এবং যারা বলে যে আগামীকাল থেকে অথবা বিকাল থেকে এসে বা একটু পরে এসে গাছ কাটবে, ওই লোক আর গাছ কাটতে আসে না। ওই লোকজনকে গ্রামের লোকজন পথে পেলে জানিয়ে দেয় যে ওই গাছ কাটতে গিয়ে কিন্তু মানুষ মারা গেছে, খবরদার ওই গাছ কাটতে যাইও না। আর গ্রামে তো রটেই গেছে ওই গাছ দুটোই কিন্তু ভয়ানক দোষ আছে, যেই কাটতে যাবে তারই ক্ষতি হবে। এই সতর্কবাণী শোনার পর কেউই আর ওই গাছ কাটতে আসে না। রাত্রে ভয়ানক স্বপ্ন দেখার আগে গ্রামের লোকজনই তাদেরকে ভয় ঢুকিয়ে দেয়। এখন ভালোই ঝামেলায় পড়া গেল, কি করা যায়? গাছ দুটো না কাটলে তোর পুকুর কাটা যাচ্ছে না। এখন কাজল চাচা সিদ্ধান্ত নেন যে ধুর, বাইরের কাউকে আর লাগবে না, আমার লাগবে না কারো হেল্প। চাচা এবং তার 3 জন বন্ধু মিলে গাছটি কেটে ফেলবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই কথাটা তার মা বাবার কাছে অর্থাৎ দাদাদের কাছে গোপন রেখেছিলেন, কারণ ওনারা জানলে বাধা দেবেন। এখন গাছ না কাটলে তো আর পুকুর কাটা যাচ্ছে না, আর তার ব্যবসা বাণিজ্য থেমে আছে। এখন চাচার সামনে গাছ কাটার সুবর্ণ সুযোগ আসার অপেক্ষায় তিনি প্রহর গুলছেন, এবং গাছ কাটার একটি সুবর্ণ সুযোগ চলেও আসে একদিন। সেদিন অন্য একটি গ্রামে চাচার খালার বাড়িতে খালার শাশুড়ির একটা দোয়া অনুষ্ঠানের দাওয়াত ছিল সবার। দাদা দাদি এবং আরো কয়েকজন মিলে ওই গ্রামের দাওয়াত খেতে গেল। তো চাচা ভিন্ন একটি কারণ দেখিয়ে ঘরে থেকে গেলেন, ওনার মা বাবাকে বলেন নাই। সত্য কথা, বাড়ির সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়া মাত্রই কাজল চাচা তার 3 বন্ধু মামুন, হুমায়ুন এবং জাকির এদেরকে খবর পাঠিয়ে গাছ কাটার জন্য প্রয়োজনীয় জিনিসপাতি আনিয়ে বাস শুরু করে দেন কাজ। চাচার খালার বাড়ি এবার গ্রাম থেকে বেশ দূরে, তাই ওনার মা বাবা ওই দিন অবশ্যই ওই বাড়িতে থেকে তারপর আসবেন, দাওয়াত খেয়েই চলে আসতে পারবেন না। তো এই সুযোগে চাচা নির্বিঘ্নে গাছ কেটে ফেলতে পারবেন। কাজল চাচা এবং তার এক বন্ধু জাকির উঠে গেলেন গাব গাছের ডালে। কিছুক্ষণ কোপাকুপির পর মামুন নামের যে বন্ধুটি ছিল সে গাছের নিচে দাঁড়িয়ে গাছের ছোট ডালগুলো একপাশে জড়ো করছিল। সে হঠাৎ করে উদ্ভ্রান্তের মতো হাত পা ছুড়ে সাপ সাপ বলে চিৎকার করতে লাগলো। কাজল চাচা এবং মামুন চিৎকার শুনে জলদি গাছ থেকে নেমে আসলেন। সাপের কথা শুনেই সবাই হাতে ডাল নিয়ে আশেপাশে সাপ খোঁজায় লেগে পড়লেন। কাজল চাচার চোখে হঠাৎ সাপের একটি লেজ দৃশ্যমান হলো। উনি দেখতে পেলেন সরসর করে একটি সাপ পড়ে থাকা পাতার একটি ঝোপের ভিতর ঢুকে যাচ্ছে। বিদ্যুৎ গতিতে উনি তার হাতে থাকা মোটা ডালটি দিয়ে কয়েকবার ঝোপের উপর বাড়ি মারলেন। তারপর ডালের খোঁচায় পাতাগুলো সরিয়ে দেখলেন একটি ছোট্ট সাপ প্রায় 1 হাত লম্বা হবে লাঠির বাড়িতে আহত হয়ে পড়ে আছে। ওই ঝোপের উপর বাড়ি মেরেছে, ওর চাপটা নিচে লেগেছে, এটাতে আহত হয়ে গেছে, তখনও মারা যায়নি সাপটি। প্রচন্ড রাগে আরো কয়েকটি বাড়ি মেরে সাপটির মৃত্যু নিশ্চিত করার পর ডালটির আগায় সাপটিকে তুলে নিয়ে সাপটিকে ছুঁড়ে পাশের ঝোপের দিকে ফেলে দিলেন। আশেপাশে আরো সাপ আছে কিনা খোঁজাখুঁজি করার পর আর কোনো সাপ নেই এটা নিশ্চিত হয়ে আবার গাছে যখন উঠতে যাবার জন্য 1 পা বাড়ালেন, হঠাৎ করে তার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়। এমন ব্যথা মনে হচ্ছে তার বুকের উপর দাঁড়িয়ে কেউ লাফাচ্ছে, মনে হচ্ছে তার বুকের সমস্ত হাড়গোড় ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। চাচার অবস্থা দেখে সবাই ধরাধরি করে চাচাকে বাড়িতে নিয়ে গেল। এদিকে দাদা দাদিরা ছুটে এলেন খবর পেয়ে, কারণ তাদেরকে খবর পাঠানো হয়েছিল জরুরি ভিত্তিতে। দ্রুত গতির
একটা যানবাহনে গিয়ে, ওই সময় তো গ্রামের রাস্তাঘাট ভালো ছিল না, মোটরসাইকেলে তাদেরকে যে খবর পাঠানো হয় এবং তাদেরকে যাতে আনানো যায় দ্রুত তার সাথে, সেই ব্যবস্থাও করা হয়েছিল। এদিকে এই যে আকলিমা জান্নাত মৌ আপু, ওনার বাবার বয়স ছিল তখন 10 কি 11 বছর। তো উনিও দাদাদের সাথে বাড়িতে গিয়ে দেখেন যে কাজল চাচাকে বারান্দায় একটা চৌকির উপর শুইয়ে রাখা হয়েছে, আর তিনি বুকের ব্যথায় খুব ছটফট করছেন। বাড়ির পাশের একজন বয়স্ক লোক, যিনি কিনা কিছুটা ঝাড়ফুঁক বা কবিরাজি জানেন বলে কথিত ছিল, টুকটাক চিকিৎসাও করতেন মানুষের, তাকে খবর পাঠিয়ে নিয়ে আসা হলো। উনি এক গ্লাস পানিতে কিছু একটা করে ফু দিয়ে ওই পানিটা চাচাকে খাইয়ে দেওয়ার কিছুক্ষণ পর চাচার বুকের ব্যথা আপনা আপনি কমে গেল। সে রাতে বাড়িতে কাজল চাচার বাবা মা কেউ ছিলেন না বলে কাজল চাচা এই যে আকলিমা জান্নাত মৌ আপুর দাদা দাদির বাড়িতে ওনার বড় চাচা এবং ওনার বাবার ঘরে তাদের সাথে ছিলেন। তাদেরকে যদিও খবর পাঠানো হয়েছিল, মানে ওনার মা বাবাকে, তখনও তারা আসলে এসে পৌঁছাতে পারেন নাই, কারণ অনেক দূর। তো কাজল চাচা, আকলিমা জান্নাত মৌপুর বড় চাচা ছিলেন চকিতে, আর আকলিমা জান্নাত মৌপুর বাবা ছিলেন একটি মাদুর পেতে নিচে বিছানা করে শুয়েছিলেন আর কি। রাত তখন আনুমানিক 2টা হবে। হঠাৎ সবার ঘুম ভাঙে কাজল চাচার চিৎকারে। কাজল চাচা জোরে জোরে সাপ সাপ বলে চিৎকার করতে থাকেন এবং এলোমেলো হাত পা ছুঁড়ে অদৃশ্য কিছু একটা গা থেকে বা মাথা থেকে ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলতে থাকেন। এদিকে এই মৌয়াপুর বড় চাচা এবং ওনার বাবা ভয় পেয়ে দরজা খুলে দেন। দাদা দাদি ছুটে আসেন ওনাদের ঘরে। এখানে এসে কাজল চাচার এই অদ্ভুত আচরণে তারাও ভয় পেয়ে যান। কাজল চাচাকে কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তিনি চিৎকার করে কাঁদতে থাকেন এবং বলতে থাকেন অজস্র সাপ নাকি কিলবিল করে তার গায়ে, মাথায়, শরীরে উঠছে এবং তাকে কামড়ানোর চেষ্টা করছে। উনি অনুনয় ভরা সুরে বলতে থাকেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অথচ ওনার পাশে দাঁড়িয়ে থাকা এই মৌয়াপুর দাদা দাদি, বড় চাচা এবং ওনার আব্বা কেউ কিন্তু সাপ দেখতে পারছিলেন না। সারাটি রাত এইভাবে কাটে। ফজর আজানের পর তিনি কিছুটা শান্ত হন এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কাজল চাচা ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিছুক্ষণ স্বাভাবিক ছিলেন এবং তার আচরণও স্বাভাবিক ছিল। তারপর কাজল চাচার জন্য মৌয়াপুর দাদি সকালের নাস্তা নিয়ে আসেন। তিনি কয়েক লোকমা ভাত খেয়ে যখন পানির গ্লাসটা হাতে নিলেন এবং পানি পান করার জন্য যখন হাতেটা নিয়েছেন আর কি, তখনই পানির গ্লাসটা ঠাস করে মাটিতে ছুঁয়ে দিয়ে আবার রাতের মতো চিৎকার করে বলতে লাগলেন সাপ সাপ আমাকে বাঁচাও। গ্লাসের পানিতে নাকি উনি সাপের বাচ্চা দেখেছেন। সেদিন দুপুরে কাজল চাচার বাবা মা বাড়িতে ফিরে এসে ছেলের এই অবস্থা দেখে বিধ্বস্ত হয়ে পড়েন। গতকাল বাড়িতে রেখে গেলেন সুস্থ সবল ছেলেকে, এক রাতের মধ্যে কি একটা ভয়ানক অবস্থা হয়েছে। কাজল চাচা সারাক্ষণ আতঙ্কে থাকতেন। যতক্ষণ তিনি ঘুমিয়ে থাকতেন কিছুটা সময় ঠিক থাকতেন, ঘুম থেকে জাগতেই সাপ সাপ বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতেন। উনি নাকি গাছের ডালে সাপ দেখতে পান, কাপড় শুকানোর দড়িতে নাকি সাপ দেখতে পান, বিছানার উপর দেখতে পান অজস্র সাপ কিলবিল কিলবিল করছে। আর অদ্ভুত বিষয়, প্রতিটি সাপেরই নাকি 2টি করে মাথা। সবগুলো নাকি ওনার দিকে তাকিয়ে রাগে ফোঁস করে ফনা তুলে তার দিকে তেড়ে আসে। তিনি যে কোনো খাবারের মধ্যেই সাপ দেখতে লাগলেন। সবাই ওনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাকে নিয়ে কি করবেন কেউ কিছুই বুঝতে পারছেন না। প্রথম দিন যে মুরব্বীর কাছে কাজল চাচা পানি পড়া খেয়েছিলেন এবং বুকের ব্যথা সেরে গিয়েছিল, উনি এসে কাজল চাচাকে দেখলেন এবং কিছু ঝাড়ফুঁক করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। সারাদিন চিৎকার, চেঁচামেচি, আতঙ্ক এবং অনাহারে কাজল চাচার শরীর একেবারে ভেঙে যেতে লাগলো। উনি তখন প্রায় পাগলই বলা চলে। এক রাতে কাজল চাচার বাবা মুসা মিয়া স্বপ্নে দেখলেন কেউ একজন বলছে তোরা যতই চেষ্টা করিস, যতই ঝাড়ফুঁক করিস, কবিরাজ দেখাস, হুজুর দেখাস, তাতে কোনো লাভ হবে না, আমরা লাভ হতে দেব না। তোর ছেলে নিষেধ সত্ত্বেও গিয়েছিল আমাদের বাসস্থান ধ্বংস করতে। শুধু অতটুকু করেই ও ক্ষান্ত হয়নি। অতটুকু করলেও যদি ক্ষান্ত হতো আমরা ভাবতাম যে ক্ষমা করে দেয়া যায় কিনা, কারণ ও একটা ব্যবসা বাণিজ্য করবে, এই গাছের কারণে অসুবিধা হচ্ছে, আমরা বিবেচনা করতাম হয়তো।
কিন্তু নিষ্ঠুরভাবে পিটিয়ে আমার আদরের ছোট মেয়েটিকে মেরে ফেলেছে ও। তার শাস্তি কিও পাবে না? অবশ্যই সে পাবে, ওকে মরতে হবে। আর ওকে তোরা বাঁচাতে পারবি না কোনোভাবেই। এই স্বপ্নটা নিয়ে দাদা হুজুরের সাথে বসার পর হুজুর খুব চিন্তিত হয়ে পড়েন এবং হুজুর বেশ অনেকক্ষণ চুপচাপ থাকার পর তারপর বলেন যে আপনার ছেলের উপর কোনো ভয়ানক জিনের রাগের বহিঃপ্রকাশ ঘটেছে। আপনার ছেলেকে বাঁচাতে হলে জলদি বড় কোনো আলেম বা কবিরাজের শরণাপন্ন হন। হুজুরের বলা এই কথাটি কাজল চাচার বাবা এই মৌয়াপুর দাদাকে বলেছিলেন। কাজল চাচার বাবা ওনার সম্পর্কে দাদা হতেন। তো মৌয়াপুর দাদাকে বলার পর মৌয়াপুর দাদা কাজল চাচার বাবাকে বলেন, জিন হুজুর নামে বড় এক আলেমের কথা তিনি শুনেছেন। ওই আলেম নাকি অনেক কঠিন বিষয়ে অনেককেই আল্লাহর রহমতে সুস্থ করেছেন। পরের দিন তারা ঠিক করেন ওই আলেমের কাছে গিয়ে কাজল চাচাকে নিয়ে কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু সে সুযোগ তারা আর পাননি। তার আগেই ঘটে যায় মর্মান্তিক একটি ঘটনা। ওই রাতে মৌয়াপুর দাদা এবং কাজল চাচার বাবা ওনাদের রুমেই ছিলেন আর কি। তো সাথে কাজল চাচাকে মাঝখানে রেখে দুই ভাই শুতেন দুই পাশে। ওই রাতে দুই ভাই শুয়েছিলেন কাজল চাচার পাশে। রাতে কাজল চাচার বাবা একটি দুঃস্বপ্ন দেখেন। ওনাদের বিছানার পায়ের কাছে যে জানালাটি আছে সে জানালাটি একটু হালকা বাতাসে খুলে গেল, আর জানালার শিকের ফাঁকা দিয়ে কুচকুচে কালো মোটা দুই মাথার অ্যানাকোন্ডা সাইজের একটি বড় আকারের সাপ ধীরে ধীরে এসে কাজল চাচার পুরো শরীরকে পেঁচিয়ে ধরে। তার হাতে পায়ে বুকে পরপর কয়েকটা ছোবল মারে। কাজল চাচা চিৎকার করে উঠলেন। কাজল চাচার বাবার এবং মৌয়াপুর দাদার একসাথে ঘুম ভেঙে যায় কাজল চাচার বিকট আর্তনাদে। স্বপ্নে চিৎকারের শব্দ এবং বাস্তবে চিৎকারের শব্দ একই সাথে শুনতে পান কাজল চাচার বাবা। ওনাদের বিছানার সাইডে টিমটিম করে জ্বলছিল একটি হারিকেন। শব্দে যখন দুই ভাইয়ের ঘুম ভেঙে যায় তখন মনে হলো বিছানার পাশে থাকা হারিকেনটি কিছু একটা বাড়ি খেয়ে মেঝেতে ঠাস করে পড়ে ভেঙে গেল। তখনও আলোটা নিভেনি হারিকেনের। মহাপুর দাদার কাছে মনে হলো হারিকেনটা ভেঙে যাওয়ার পরেও যে অল্প আলো ছিল তখনও নিভে যায়নি আলোটি। সেই আলোতে দেখা গেল জানালা দিয়ে একটি সাপের লেজ মনে হলো বেরিয়ে গেল। সাপটা বেরিয়ে যায়, লেজটি পরবর্তীতে পেছন থেকে দেখেছিলেন। পুরোটা ঘর যখন অন্ধকারে ছেয়ে গেল, ওই আলোটাও নিভে গেল, সাথে সাথে কাজল চাচার চিৎকার। দিশেহারা হয়ে মৌয়াপুর দাদা বিছানা থেকে নেমে অন্ধকারে মেঝে হাতে হারিকেনটার খোঁজ করতে লাগলেন। হারিকেনের ভাঙা কাচের খোঁচায় মৌয়াপুর দাদার হাত কেটে গেল। দাদা সেদিকে পরোয়া না করে জলদি ঘরের দরজা খুলে কাজল চাচার মা এবং মৌয়াপুর দাদিকে ডাকতে লাগলেন আলো নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরেই কাজল চাচার গোঙানি শোনা গেল। তারপর আস্তে আস্তে সব মনে হচ্ছে থেমে যেতে লাগলো। একেবারে চুপ, স্তব্ধ হয়ে গেল সবকিছু। কাজল চাচার বাবা ছেলের পাশে বসে অন্ধকারে ছেলের মুখে বুকে হাত দিয়ে ছেলেকে ডাকছেন, বলছেন, কাজল কি হলো বাপ, তোর কি হয়েছে? কিন্তু কাজল চাচা চুপ। যতক্ষণে দাদিরা অন্য একটি হারিকেন নিয়ে ঘরে ঢুকেছেন ততক্ষণে সব শেষ। কাজল চাচা চলে গেছেন না ফেরার দেশে। কাজল চাচার মৃত্যুতে দাদা দাদি খুব ভেঙে পড়েন। পুরো পরিবারে নেমে আসে শোকের ছায়া। বংশের বড় ছেলের এমন অপ্রত্যাশিত করুণ মৃত্যু কেউই মেনে নিতে পারে না, আশাও করতে পারেননি এমন ঘটনা ঘটবে। মহাপুর দাদাবাড়ির আজ অনেক কিছুই পাল্টে গেছে। পুরনো বাড়ি ভেঙে করা হয়েছে 3 তলা আলিশান বাড়ি, কিন্তু বাড়ির পেছনের জমিতে দাঁড়িয়ে থাকা ওই অভিশপ্ত গাব গাছ দুটি আজও দাঁড়িয়ে আছে। ওই ঘটনার পর আর কেউই গাছ কাটতে চায়নি। আজ পর্যন্ত কেউ ওই গাছের কাছেও যায়নি। ছোটবেলায় দাদাবাড়িতে বেড়াতে গেলে সব জায়গায় খেলার অনুমতি দিলেও ওই জায়গায় খেলার অনুমতি কখনোই পেতেন না বলে আকলিমা জান্নাত মৌয়াপু আমাদেরকে জানিয়েছেন। ওই গাব গাছের গাব ওনারা নাকি কখনো খায়নি। পুরো গ্রামেরই
কেউ ওই গাব গাছের গাব খায়নি। ওইখানে কেউ আর যায়ও না গাছের ফল পাড়তে বা কুড়াতে। সবার মনে একটা চাপা ভয় কাজ করে ওই গাছকে ঘিরে। এটি ছিল ঘটনা।